কি কি ভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করছে। সংসদকে ব্যবহার করা, প্রতিবাদ, গণতান্ত্রিক প্রতিবাদকে তোয়াক্কা না করা এবং ভারতবর্ষের যে ব্যাংক, ভারতবর্ষের জনসাধারণের মধ্যে সমস্ত সূচকের ভিত্তিতে আমরা মানুষের কাছে যেটাকে আমরা ১ নম্বর স্টেট জাতীয় ন্যাশনালাইজেশন পরবর্তী অবস্থায় এটাকে ১ নম্বর ব্যাংক বলে চিহ্নিত করি, সেই ব্যাংককে ব্যবহার করা হয়। কিন্তু ৪ কথায় বলতে গিয়ে এত অন্যায় অবিচারের পরও কিন্তু সুপ্রিম কোর্টের মামলা হয়। ১৫ই ফেব্রুয়ারি কিন্তু ভারতবর্ষের কাছে যেরকম ২০১৭ পার্লামেন্টে পাশ করা একটা কালা দিন সংসদীয় গণতন্ত্রে, আবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ সেটা আরেকটা অত্যন্ত উল্লেখযোগ্য দিন এই কারণে, কারণ সেই সময় যে বিচার ব্যবস্থার প্রতি মানুষের ভরসা সেটা প্রতিষ্ঠিত হয়, ঘোষণা করে যে এই সমস্ত প্রক্রিয়াটা অসাংবিধানিক। এবং তারপর কোড ডিকোড একদম কারা দিয়েছে টাকা, এই ঝড় ওঠে কোর্টে, মানুষজন এটা নিয়ে প্রশ্ন তোলে। বামপন্থী দল মূলত সারা দেশে তারা আন্দোলন করেন, সে আন্দোলন কথা চলছে, তারই এটা একটা বিশ্বাসের জায়গা থেকে আজকের এই আলোচনা। এই সবটা মিলে আজকে কোথায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং কিভাবে কর্পোরেট পুঁজি ভারতবর্ষের যে গণতান্ত্রিক প্রক্রিয়া তাকে কিভাবে দখল করছে, তাকে কিভাবে কবজা করছে, সংসদীয় গণতন্ত্র কিভাবে কর্পোরেট পুঁজির কাছে ভিকটিম হচ্ছে বা তাকে হত্যা করবার চেষ্টা করা হচ্ছে, এই কনসার্ন থেকে কিন্তু আমাদের এই ছোট উদ্যোগ বা আলোচনা। আমি কথা না বাড়িয়ে আমার শ্রদ্ধেয় দাদা অধ্যাপক সত্যজিৎ ধরকে অনুরোধ করব, সে এবার তার কথা বলবে। আর সত্যজিৎদার কথা বলা হয়ে গেলে এই আলোচনার ওপর যারা কথা বলতে চাইবেন, প্রশ্ন করতে চাইবেন, এক এক করে বলবেন, সত্যজিৎদা উত্তর করবেন। ধন্যবাদ। শুভ অপরাহ্ন। আমি এই সভা, যেটা ফোরাম অফ ফিনান্স প্রফেশনাল অ্যান্ড ইকোনমিস্ট, আমাকে এই সুযোগটা করে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মানে এই বন্ডটা যবে থেকে এসছে তবে থেকেই আমার কাছে মনে হয়েছে এটা, আমি যখনই যে কোনো ফোরামে বলার সুযোগ পেয়েছি আমি বলতে চেষ্টা করেছি যে এটাই কোনো একটা ভুল হচ্ছে। এবং আমি যেভাবে ভেবেছি সেটা হলো গিয়ে যে তথ্যের অধিকারটা সংকুচিত হচ্ছে। যাই হোক, এই বন্ডের রায়টা জানাটা খুব জরুরি, কিন্তু বন্ডের জেনেসিসটা জানাটা আরো বেশি জরুরি। আমি প্রথমে মানে ক্রনোলজি অফ ইভেন্টসটা বলবো যে বন্ডটা কিভাবে এলো, তারপরে আমি বলবো ভারতের পলিটিক্যাল ফান্ডিং কিভাবে হয়, এবং তারপরে বলবো যে এই বন্ডের যে তথ্য পাওয়া গেছে তার থেকে আমরা কি বুঝতে পারছি এবং আমাদের কি করণীয়। তবে আমার বক্তব্য আরম্ভ করার আগে এই সভায় যারা যোগদান করেছেন, অনেক সিনিয়ররাও আছেন, আমার সমসাময়িক লোকেরাও আছেন, অনেক ব্যক্তিত্ব আছেন যারা এই ফোরামের প্রফেশনাল না হলেও আদারওয়াইজ সমাজে সচেতন নাগরিক, যারা বোঝেন যে সমাজটাকে, গণতান্ত্রিক মূল্যবোধটাকে বাঁচিয়ে রাখতে গেলে প্রত্যেকটা নাগরিকের সচেতনভাবে অংশগ্রহণ জরুরি। তাদের সকলকে যথাযথ অভিনন্দন, প্রণাম জানাচ্ছি, জানিয়ে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। নেক্সট স্লাইড। ইলেকটোরাল বন্ড 2018 সালে অরুণ জেটলি মহাশয়, দিদেন মিনিস্টার, বলা হলো যে এটা স্বচ্ছ রাজনৈতিক চাঁদার ব্যবস্থা হবে, এইটা বলে সোকল ট্রান্সপারেন্ট পলিটিক্যাল ফাইন্ডিং বলে আরম্ভ করা হলো। এবং যে কোনো এন্টিটি ভারতে ইনকর্পোরেটেড ইন্ডিয়া বাট ওন বাই ফরেন হলেও হবে, তারা কিনতে পারবে 1000 থেকে 1 কোটি টাকা
যেদিন ইস্যু করা হবে তারপরের থেকে 15 দিন তার ভ্যালিডিটি থাকবে। এইভাবে আরম্ভ করা হলো। এরপরে ক্রনোলজি অফ ইভেন্টস, নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। ইলেকটোরাল বন্ড স্কিমটা ফিনান্স বিল 2017-তে আসলো। অনেকগুলো আইনের পরিবর্তন করেই এটা এসছিল। এই আইনের পরিবর্তনগুলো আমি পরবর্তীতে বলবো। যখন এটা এলো, তারপর সেপ্টেম্বর 2017-তে দুটো এনজিও, এডিআর, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, কমন কজ আর সিপিআইএম পার্টি, এই বন্ড স্কিমটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করল। নেক্সট স্লাইড। 2000-এর জানুয়ারিতে যেটা দেখা গেল যে বন্ড স্কিমটাকে প্রকৃতভাবে, মানে ওটা তো আইন ছিল, ওইটাকে লাগু করা হলো বা চালু করা হলো জানুয়ারি 2, 2018-তে। এসবিআই 29টা ব্রাঞ্চ থেকে কেনা যাবে আর বিক্রি করা যাবে। ইতিমধ্যে মামলা চলাকালীন ভারতের নির্বাচন কমিশন এভিডেন্ট দিয়ে জানালো যে ইলেকটোরাল বন্ড স্কিমটাকে আমরা সমর্থন করছি না। কেন সমর্থন করছি না? যে এতে স্বচ্ছতার অভাব দেখা যাবে, এবং এও তারা জানায় যে এতে ফরেন ফান্ডিং হচ্ছে কিনা সেটাও বোঝা যাবে না। অর্থাৎ মানে জাতীয়তার এত যারা ধ্বজা চলে, তাদের নাম না করে কোনো বিদেশি কোম্পানি যদি টাকা দেয় তো কোনো অসুবিধা নেই। আসলে সবার জ্ঞাতথ্যে আমি জানাই যে সত্যিকারের যদি চাওয়া হয়, কে ডোনেশন দিচ্ছে ভারতীয় কোম্পানির মাধ্যমে দিলেও জানা সম্ভব না। এটা আমরা বুঝতে পারি কিভাবে? ধরুন একটা কোম্পানি ভারতে ইনকর্পোরেটেড, তার মালিক মরিশাসে, মরিশাসের কোম্পানির মালিক কেম্যান আইল্যান্ডে, কেম্যান আইল্যান্ডের কোম্পানির মালিক নিউজিল্যান্ডের একটা ট্রাস্ট। আইন যারা যারা জানে, নিউজিল্যান্ডে বলাই আছে যে ট্রাস্টের বেনিফিশিয়ারির কোনো ডিটেল দিতে হবে না। তার মানে আলটিমেট বেনিফিশিয়ারি খবর কেউ পাবে না, যে কারণে একটা বড় কোম্পানির বেনিফিশিয়ারি খবর সেবি দিতে পারেনি এবং সুপ্রিম কোর্টে গিয়ে বারবার বলছে আমি খবর পাই না, আমি খবর পাই না। এই 2017 সালেই আইন করে বলা হলো যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, একটু আমি অন্যদিকে চলে যাচ্ছি, জাস্ট মেনশন, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ফার্স্ট লেভেল বেনিফিশিয়ারি দিলেই হবে। আগে ছিল 6th লেভেল অব দি বেনিফিশিয়ারি খবর দিতে হবে। কারা স্বচ্ছতার বিপক্ষে ভেবে দেখবে। মানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, আপনি কিন্তু জানেন না যে মূল টাকাটা ভারতীয় টাকায় ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বলে আসছে কিনা। কারণ 6টা হাত 7টা হাত কোম্পানি ঘুরে টাকাটা আসবে, আপনি জানতেই পারবেন না মূল দাতাকে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, ডোনেশনের ক্ষেত্রে এটা হতে পারে, হয়েছে কিনা জানা নেই। নেক্সট স্লাইড। এপ্রিল 12, 2019, এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ। এই ডেটটাতে দিদেন চিফ জাস্টিস রঞ্জন গগৈ বললেন যে ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব, খবর টবর আগে পেয়ে নি, খবরগুলো বন্ধ খামে দাও, সব কোম্পানি বন্ধ খামে খবর দাও, সব কোম্পানি বলতে পলিটিক্যাল পার্টি, যে কার্তিকে কত টাকা পেয়েছো, তারপরে আমরা এটাকে শুনানি করব। এটা একটা ইন্টারিম অর্ডার। এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ, আমি কেন গুরুত্বপূর্ণ পরে বলছি। এই খাম কিন্তু খোলা হয়নি, অনেক দিন খোলা হয়নি। 2021-এর ভোটের আগে, হ্যাঁ, তখন ভোট হচ্ছিল, মানে রাজ্যগুলোর ভোট হচ্ছিল, তখনও আবার যারা মামলাটা করেছিল তারা সুপ্রিম কোর্টে গিয়ে অনুরোধ করে যে মামলাটা শুনানি হোক। কিন্তু দিদেন চিফ জাস্টিস এস এ বোবদে অন্য যারা ডিভিশন বেঞ্চে ছিল, 3 জনের বেঞ্চ ছিল, তারা বলল না না না, আপনারা একই কথা বারবার বলবেন না, এটা পরে শোনা যাবে। কবে কোনটা শোনা হবে এটার কোনো কিন্তু আমরা সঠিক কোনো
ইকুইটেবল বা সায়েন্টিফিক পদ্ধতি আছে কিনা আমাদের জানা নেই। এটা বড় ভয়ঙ্কর দিক কিন্তু এই মামলার ক্ষেত্রে। এনিওয়ে, নেক্সট স্লাইড। এই অক্টোবর 16, 2023-এ এটা 3 জনের বেঞ্চের বদলে একটা 5 জনের বেঞ্চের, কনস্টিটিউশন বেঞ্চে রেফার করা হলো। কারণ আবারও মামলাকারীরা অনুরোধ করলো যে অন্তত 24-এর লোকসভা ভোটের আগে এই শুনানিটা হোক। এবং আপনারা সকলেই জানেন ফেব্রুয়ারি 15, 2024-এ এই স্কিমটাকে সংবিধান বিরোধী বলে বাতিল করা হলো। অনেক কিছু এর মাধ্যমে বাতিল হলো, আমি পরে বলছি। তারপরে নেক্সট স্লাইড। তারপরেও আপনারা জানেন কি হলো, এসবিআই কে ইউজ করে এসবিআই বলল না 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 আমরা মিলাতে পারছি না। তারপরে আবার গিয়ে মামলা করা হলো যে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হচ্ছে। বলা হলো যা ডিটেল আছে দাও, তখন বলছে না মিলাতে পারছি না। তারপরে মার্চ 11-তে বলা হলো যে না তোমাদের কাছে যা ডিটেল আছে তাই দাও। এটাই শেষ নয়, ডিটেল দিতে গিয়ে আলফা নিউমেরিক কোড দেওয়া হয়নি, সেটা আবার মামলার শুনানি করে আলফা নিউমেরিক কোডটা আদায় হয়েছে। পরশুদিন রাত্রে আমরা আলফা নিউমেরিক কোড এবং মানে সহ ইলেকটোরাল বন্ড ক্রেতা এবং গ্রহীতার বিবরণ পেয়েছি। নেক্সট স্লাইড। পলিটিক্যাল ফান্ডিং ইন ইন্ডিয়া, মানে ভারতের পলিটিক্যাল ফান্ডিং এর হিস্ট্রিটা, যেটা কর্পোরেট পলিটিক্যাল ফান্ডিং, তার হিস্ট্রিটা দেখলে আমরা পাচ্ছি যে 1960 সালে কর্পোরেট ডোনেশনটা চালু করা হয় 5% অফ অ্যাভারেজ প্রফিট অফ প্রিসিডিং 3 ইয়ার, মানে পূর্ববর্তী 3 বছরের প্রফিটের 5% ম্যাক্সিমাম ডোনেশন দেওয়া হবে। 1969 সালে এই কন্ট্রিবিউশন দেওয়াটাকে বন্ধ করা হয়। 1985 সালে সেকশন 292 ক্যাপিটাল এ আবার চালু করে কর্পোরেট ফান্ডিংটাকে চালু করা হয়। ওই রুলগুলো এই ছিল যে 5%-এর বেশি দেওয়া যাবে না, কর্পোরেটকে একটা বোর্ড রেজুলেশন দিতে হবে, এবং যেটা ছিল সেটা হলো গিয়ে যে প্রত্যেকটা ডোনেশন কাকে দেওয়া হয়েছে এবং টোটাল কত টাকা দেওয়া হয়েছে তার পার্টিকুলারটা অ্যানুয়াল রিপোর্টে দিতে হবে। এইটা বলেই 85 সালে কর্পোরেট ডোনেশন দেওয়া সেকশন 292A অফ দি কোম্পানিজ অ্যাক্ট 1956-এ চালু করা হলো। 1993 কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বলল যে এই কন্ট্রিবিউশনটাকে ট্যাক্স ডিডাক্টিবল করা হোক। 1996 সালে প্রথম সুপ্রিম কোর্ট বলল যে কোম্পানিগুলো পলিটিক্যাল পার্টিগুলো রিটার্ন দিয়ে জানাবে যে তারা কি আয় করেছে কি ব্যয় করেছে, কন্ট্রিবিউশনে রিপোর্ট দিতে হবে। এবং রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে বলা হলো 20,000 টাকার বেশি ডোনেশনের ডিটেল দিতে হবে। 1996 সালে টাটা গ্রুপ ফার্স্ট ইলেকটোরাল ট্রাস্ট করে। ইলেকটোরাল ট্রাস্ট স্কিমটা হলো এই রকম যে কোম্পানিগুলো বা যে কেউ এদের চাঁদা দেবে, এরা কর্পোরেটকে বা পলিটিক্যাল পার্টিকে এই চাঁদাটা ওদের ইচ্ছে মতন দেবে। ইলেকটোরাল ট্রাস্টকে কি ডিটেল দিতে হবে, কার কার থেকে চাঁদা পেয়েছে এবং কাকে কাকে চাঁদা দিয়েছে। টেকনিক্যালি স্পিকিং টাকাটা মিশে যাচ্ছে এবং টাকাটা ওই মেশানো টাকাটা আবার দেওয়া হচ্ছে, এরকম টাইপের একটা ব্যাপার। যাই হোক, 2003 সালে এনডিএ গভর্নমেন্ট ইলেকশন এন্ড আদার রিলেটেড লস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে বলল ডোনেশনটা 100% ট্যাক্স ডিডাক্টিবল হবে। অর্থাৎ কি, কেউ যদি ডোনেশন দেয় তাহলে ওইটা সে ট্যাক্সে পুরো ছাড় পাবে। নেক্সট স্লাইড। এই ইলেকটোরাল বন্ড স্কিম করতে গিয়ে কি কি ধরনের আইনের পরিবর্তন করা হলো? আরবিআই অ্যাক্ট 1934-এ চেঞ্জ করে, মানে বন্ডটা ইস্যু আরবিআই এর কোনো ক্ষমতা নয়,
গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্ষমতা নিল যে কোনো শিডিউল ব্যাংকে ইলেকটোরাল বন্ড ইস্যু করার অধিকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেবে, আরবিআই কোনো অনুমতির দরকার নেই। কোম্পানিজ অ্যাক্ট 2013 56 অ্যাক্টে এটা ছিল 293 ক্যাপিটালে 2013 অ্যাক্টে সেকশন 182, সেটা যেটা করা হলো যে টোটাল কত টাকার বন্ড বা ট্রাস্টকে দিয়েছি সেটুকু প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে জানা দেওয়া হবে। পার্টির নাম দেওয়ার দরকার নেই এবং কোনো লিমিট থাকবে না। একটা কথা উল্লেখ্য যে 5% আগেই ওটা 7.5% করা হয়েছিল 2014 সালে। সেই 7.5%টাকে বাতিল করে প্রফিটের কোনো প্রয়োজন নেই, লস হলেও দেওয়া যাবে এবং যত ইচ্ছা দেওয়া যাবে, আনলিমিটেড। সেকশন 29C রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অ্যাক্ট 1951 যেটা ছিল যে 20,000 টাকার বেশি ডোনেশন রাজনৈতিক দলগুলোকে তাদের রিটার্নে দিতে হবে, সেই রিকোয়ারমেন্টটা তুলে দেওয়া হলো। বলা হলো ইলেকশন বন্ডের ক্ষেত্রে কোনো ডোনেশনের ডিটেল দেওয়ার দরকার নেই, কত টাকা টোটাল ইলেকশন বন্ডের থ্রু দিয়ে পেয়েছি সেইটা বলার কোনো দরকার নেই। ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 13A স্মল বি চেঞ্জ করে বলা হলো পলিটিক্যাল পার্টিকে 20,000 টাকার বেশি ডোনেশনের কোনো রেকর্ড রাখতে হবে না। এই পলিটিক্যাল পার্টির স্বচ্ছতার দায়িত্ব আর একটা এনজিওর স্বচ্ছতার দায়িত্বর মধ্যে এত বিরোধাভাস বলে বোঝানো যাবে না। কেউ যদি 50 টাকাও কোনো একটা লোকের থেকে পায় তাহলে তার নাম, প্যান, অ্যাড্রেস সব এখন রিটার্ন করে একটা এনজিওকে বা চ্যারিটেবল অর্গানাইজেশনকে দিতে হয়। না দিলে সেটা অ্যানোনিমাস ডোনেশন। অ্যানোনিমাস ডোনেশন যদি 5% বেশি হয় তাহলে তার উপর 30% ট্যাক্স নিয়ে নেওয়া হয়। অর্থাৎ যে কোনো এনজিও, যদি এটা মন্দির না হয় তাহলে মন্দিরের ক্ষেত্রে কোনো বাধা নেই, যত ইচ্ছা নেওয়া যাবে, তাহলে তার 1 টাকা ডোনেশনেরও নাম, ঠিকানা, খবর রাখতে হবে। যদি খবর না রাখো তার উপর তার 30% ট্যাক্স দিতে হবে। অর্থাৎ আপনি চ্যারিটি করাটাও পাপ এদের কাছে, খালি রাজনৈতিক দল করাটাই সবচেয়ে ভালো কাজ। তবে রাজনৈতিক দল কাকে আমি রাখবো কাকে রাখবো না তার জন্য অন্য ব্যবস্থা আছে। নেক্সট স্লাইড। আচ্ছা, আরেকটা কথা উল্লেখ করে, এই বিলটা কিন্তু মানি বিল বলে এসছিল। তার জন্য কি হয়েছে, মানি বিল বলে আসাতে এটা রাজ্যসভায় ভোটের জন্য যেতে হয়নি, এটা লোকসভার ভোটে পাস করাটাই যথেষ্ট। ফিনান্স বিল চেঞ্জ করে এসছে বলে ইলেকশন বন্ডটা রাজ্যসভায় কিন্তু ভোটাভুটি হয়নি, আলোচনা হয়েছে। এটা যখন এসছিল আপনারা সবাই হয়তো জানেন, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের সেক্রেটারি বলেছিলেন যে এটা কিন্তু ভুল হচ্ছে। যাই হোক, আমি এখানে একটু প্রফেশনাল কয়েকটা কথা বলবো। অনেকের মনে হতে পারে এগুলো কেন বলছি, এগুলোর সঙ্গে যোগ আছে বলে বলছি। এগুলো যারা একটু ওই কোম্পানিজ আইন বা অ্যাকাউন্টিং ডিসক্লোজার নিয়ে কাজ করেন তাদের কথা ভেবে বলছি। কর্পোরেট ডিসক্লোজারটা যেটা করা হয়, মানে এই যে পুঁজিবাদী ব্যবস্থা না সময়ে সময়ে নিজেকে এভলভ করে, মানে নিজেকে পরিবর্তন করে আমাদের খুব সহজ বাংলায় ভেগ ধরে। ভেগগুলো কি, যে না আমরা পরিবেশের পক্ষে, আমরা স্বচ্ছতার পক্ষে, আমরা সমস্ত স্টেক হোল্ডার, মানে যারা আমাদের কোম্পানির উপর বিভিন্নভাবে নির্ভরশীল বা যাদের থেকে আমরা বিভিন্ন সুবিধা পাই তাদের পক্ষে। এই জন্য সময় সময় বিভিন্ন ডিসক্লোজারের প্রয়োজন আছে। কিন্তু একটু গভীরভাবে দেখলেই আমরা দেখতে পাই যে এই ডিসক্লোজার গুলো আসলে লোককে বোঝানো আমরা কত স্বচ্ছ, আসলে অস্বচ্ছতা আনারই প্রয়াস। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে বিজনেস রেসপন্সিবিলিটি এন্ড সাস্টেনেবিলিটি রিপোর্টিং বলে একটা গাল ভরা রিপোর্টিং সেবি নিয়ে এসছে 2022-23 থেকে অ্যাপ্লিকেবল।
1000টা বড় বড় কোম্পানি যাদের ভ্যালু, মার্কেট ভ্যালু বেশি, তারা এটা ডিসক্লোজ করে। তাতে অনেকগুলো প্রিন্সিপাল আছে, এমপ্লয়ি, ফিনান্সিয়াল ইনক্লুশন, এনভায়রনমেন্ট প্রোটেকশন। তার 7 নম্বর প্রিন্সিপালটা হলো businesses when engaging in influencing public and regulatory policy should do so in a manner that is responsible and transparent। তার মানে কি, এগুলো সব কিন্তু ইউএনওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্রিন্সিপাল থেকে এসছে, এসডিজি প্রিন্সিপাল। অর্থাৎ কি, একটা বিজনেস ধরে নেওয়া হচ্ছে যে তারা সরকারকে ইনফ্লুয়েন্স করতে পারে, কিন্তু এটা করলে সেটা সে স্বচ্ছভাবে জানাবে যে আমি এই পলিসিটা চেঞ্জ করার চেষ্টা করছি, এই জন্য এই পার্টিকে এই টাকা দিয়েছি। এটা হলো গিয়ে প্রিন্সিপাল 7। তো রাজনৈতিক দলকে টাকা দেওয়া নিশ্চয়ই ইনফ্লুয়েন্সিং পাবলিক অ্যান্ড রেগুলেটরি পলিসি হবে, নাহলে কর্পোরেট কেন দেবে? কর্পোরেটের তো নিজস্ব যেটা সত্তা, সেটা তো কোনো ব্যক্তি সত্তা নয়, সেটা তো তার সমস্ত শেয়ার হোল্ডারদের সত্তা। সমস্ত শেয়ার হোল্ডার তো একই কথা বলবে না। সুতরাং কর্পোরেট যদি কোনো ডোনেশন দেয়, ইট উইল বি ফর ইটস পারপাস, যেটা ওর বিজনেস পারপাসকে বাড়াবে। তাহলে আশা করা যায় যে কর্পোরেট যখন ডোনেশন দিয়েছে পলিটিক্যাল পার্টিকে, সেটাই প্রিন্সিপাল 7-এর আন্ডার ডিসক্লোজ করা হবে। আমি দেখেছি টিভিএস মোটর, আরো অনেক কোম্পানি দেখেছি, এটার মধ্যে কি দেওয়া হয়েছে যে না, আমরা সিআইএর মেম্বার, ফিকির মেম্বার, আমরা এই মিটিং করেছি, আমরা ব্যাটারির লিড কমানোর জন্য আবেদন করেছি, এই ধরনের গালভরা কিছু ডিসক্লোজ আছে। পলিটিক্যাল ডোনেশন দিয়েছি এবং এই জন্য দিয়েছি, এটা কিন্তু প্রিন্সিপাল 7-এর আন্ডারে বিআরএস, এরা কোনো ডিসক্লোজার নেই। সবাই আপনারা দেখবেন যে এটা কর্পোরেট হুজু, মানে নিফটি কোম্পানির 67% কোম্পানি ডোনেশন দিয়েছে এবং একটি মাত্র পার্টিকেই দিয়েছে, কিন্তু তারা কিন্তু এই বিআরএস এর ডিসক্লোজার করেনি। অর্থাৎ আমরা সব এই ডিসক্লোজার গুলোর কথা ভেবে যেন খুব মোহিত না হই, 1 নম্বর। কারা ডিসক্লোজার চায় না সেগুলো একটু ভাবার বিষয়। 2002 সালে সুপ্রিম কোর্ট বলল যে প্রার্থীদের সম্পত্তির হিসেব দিতে হবে। তখন ক্লজ 33B অফ দি কনস্টিটিউশন চেঞ্জ করে বলা হলো, না, ক্লজ 33B অফ কনস্টিটিউশন না, 33B অফ দি পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, এটা আমার ভুল হয়েছে। পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট চেঞ্জ করে বলা হলো না, মানে সুপ্রিম কোর্টের রায় আসার পরে একটা চেঞ্জ করে বলা হলো না, প্রার্থীগুলোকে কোনো ডিসক্লোজার করতে হবে না। 2002 সালে কোন গভর্নমেন্ট আছে ভেবে নিন। অবশ্য সুপ্রিম কোর্ট এই অ্যামেন্ডমেন্টটাকে, 33B অফ পিপল রিপ্রেজেন্টেশন অ্যামেন্ডমেন্টটাকেই আনকনস্টিটিউশনাল বলে বাতিল করেছে বলে এখন প্রত্যেকটা প্রার্থীকে তার আয়ের এবং সম্পত্তির হিসেব দিতে হয়। 2022 সালে সিএসআর রিপোর্ট, মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, যেটাতে 2% ডিসক্লোজার দিতে হয়, সেই রিপোর্টে আগে নিয়ম ছিল 2%-এর তো টোটাল কত টাকা খরচে তার হিসেবও দেবে, প্রজেক্ট ওয়াইজ হিসেব দেবে, 2022-23 থেকে গোল গোল হিসেব দিতে হবে যে টোটাল এত খরচ করেছি, এত টাকা বেশি করেছি, পরের বছরে অ্যাডজাস্ট করব, বা এত খরচ এত টাকা কম করেছি, এটা আমি ব্যাংক অ্যাকাউন্টে, এসক্রো ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়ে দিয়েছি, পরে যখন খরচ করব ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেব। অর্থাৎ 2%-এর টাকাটা প্রফিটে কোথায় খরচা করেছি, কিভাবে খরচা করেছি বলার দরকার নেই। কারা আনলো 2022 সালে বুঝে নিন। কারা আনলো কর্পোরেট ডোনেশন ইলেকট্রাল ট্রাস্টের মাধ্যমে বুঝে নিন। অর্থাৎ তারা স্বচ্ছতার পক্ষে বলে, তারা স্বচ্ছতার বিপক্ষে। এবং একটা উদাহরণ, আমাদের মানে রিসার্চ, একটা সাধারণ রিসার্চের পার্সপেক্টিভে আমরা সিএসআর ডিসক্লোজার দেখেছিলাম। 2টো বিন্দু আমি বলছি। কোল ইন্ডিয়া লিমিটেড 43 কোটি টাকা কন্যাশ্রী স্কিমে সাইকেলের জন্য একটা দলকে, রাজ্য সরকারকে দিয়েছে। ওই রাজ্য সরকার এটার জন্য ঢাক পিটিয়েছে। ওই রাজ্য সরকার
চালায় যে দল তারাও ঢাক পিটিয়েছে, কোল ইন্ডিয়াও ঢাক পিটিয়েছে যে আমরা সোসাইটির উপকার করছি। কার টাকা দিয়ে কে উপকার করলো, কে নাম পেলো বুঝে নিন। ওএনজিসির ভারতের তেল তোলে যে যে জায়গায়, গুজরাট, মুম্বাই হাই, ওইখানের উপকার করার দরকার পড়লো না, বারাণসীর পুকুরগুলো সংস্কার করার দরকার পড়লো। বারাণসী থেকে কে দাঁড়ায়, কি হয় আপনারা জানেন। মানে ওএনজিসি বারাণসীতে কোনো তার অ্যাক্টিভিটি নেই, কোনো অফিস নেই, কিন্তু তার পুকুরগুলো তার সংস্কার করার জন্য কোটি কোটি টাকা খরচা করার দরকার পড়লো। এই ডিটেলগুলো আমরা পাচ্ছিলাম, আমরা রিসার্চ করছিলাম, পছন্দ হলো না, এখন আর আমরা কোনো ডিটেল পাই না। আচ্ছা, এইখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে যে পলিটিক্যাল ফান্ডিং ভারতে কিভাবে হয়। 4টে পার্টিকে আমি উদাহরণস্বরূপে নিয়েছি। এটা দেখতে পারবেন যে 2022-23 হিসাব ইলেকটোরাল বন্ডে ভারতের প্রধান পার্টি বিজেপি সবচেয়ে বেশি পেয়েছে, তার অনেক পিছনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এইখানে ইসের হিসেবটা নেই আমার কাছে, টিএমসি 22-23-এর হিসেবটা, টিএমসি সামগ্রিক হিসেবটা আছে, সিএমসিও অনেক উপরে যাবে। আদার ডোনেশন, এই আদার ডোনেশন ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ। এইখানে ইলেকটোরাল ট্রাস্টের ডোনেশনটা আছে, সেটারও সিংহভাগ বিজেপি পায়। সিপিআইএম নামক পার্টিটি ইলেকটোরাল বন্ড থেকে 1 টাকাও পায় না। এখানে কিভাবে পাওয়া যাচ্ছে আপনারা দেখে নিতে পারেন এবং বুঝতে পারবেন যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 1 টাকা না পাওয়াটা, কর্পোরেট ডোনেশনের মাধ্যমে পার্টি না চালানোটা একটা দলকে কতটা নৈতিক গুরুত্ব দিচ্ছে লড়াই করার। ভারতের সব বড় বড় দলগুলো ইলেকটোরাল বন্ডের টাকা নিয়েছে, কিন্তু একটিমাত্র পার্টি নেয়নি, এবং সেই নৈতিকতার বলেই এই লড়াইটা চললো, যার ফলে আমরা আজকে ইলেকটোরাল বন্ডের ডিটেলটা পাচ্ছি। নেক্সট স্লাইড। এই ছোট 10,000 1,000-এর ডোনেশন কিছু আসে না, বেশিরভাগ ডোনেশনই 1 কোটি, 99.8%। 16,500 কোটি টাকা, হিসেবটা অনেক কম বেশি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন হিসেব আছে, মূল টাকাটা কত সেই হিসাবটাই যাচ্ছি না, কিন্তু 94% টাকাই 1 কোটি টাকার উপরের বন্ড। অর্থাৎ এই ইলেকটোরাল বন্ড কিনে সাধারণ লোক টাকা দিয়েছে তার পার্টির প্রতি দরদ থেকে, এরকম ভাবার কোনো কারণ নেই। নেক্সট স্লাইড। এইবার আমি ভার্ডিক্ট, মানে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্টটা দিয়েছে, এডিআর অ্যান্ড আদার্স ভার্সেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এর মূল বিন্দুগুলোতে আসছে। এখানে মূল কথা যেটা বলা হয়েছে যে একটা কোম্পানি যারা ডোনেশন দেবে আর একটা ব্যক্তি যারা ডোনেশন দেবে, দুজনের মধ্যে একটা বড় পার্থক্য আছে। একটা কোম্পানি যখন ডোনেশন দেবে তখন তার পলিটিক্যাল প্রসেসকে ইনফ্লুয়েন্স করার প্রবণতা থাকবে, সেটা একটা পারপাস থাকবে। এটা একটা সাধারণ লোকের একটা টাকা দিয়ে তার পার্টির প্রতি তার দরদটা বোঝানোর ব্যাপার নয়। নেক্সট স্লাইড। কি কি কারণে কি কি কারণে এই বন্ডের স্কিমটাকে বাতিল করা হলো? একটা হলো গিয়ে রাইট টু ইনফরমেশন, আর্টিকেল 19(1)(a), তথ্য জানার অধিকার। একটা সাউন্ড আসছে, তথ্য জানার অধিকার, সেটাকে এইটা বাতিল করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলতে চেয়েছিল যে যদি একটা ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল ডোনেশন দিয়ে না জানাতে পারে, কর্পোরেটও পারবে। তখন পুট্টুস্বামী একটা প্রথম কেস 1951-এর, সেই কেসটাকে বলা হলো যে কর্পোরেট ডোনেশন আর পাবলিক ডোনেশনকে এক করে দেখাটা ভুল। কেন ভুল? এটা বারবারই বলা হয়েছে যে এখানে কর্পোরেটের ইনফ্লুয়েন্স করার থাকবে ক্ষমতা, যেটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে ভায়োলেট করবে।
20,000 টাকার বেশি ডোনেশনের হিসেব যদি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে না জানানো হয়, তাহলে সাধারণ নাগরিকের টাকা পাওয়ার মানে কাকে টাকা দিয়েছে, কর্পোরেট পার্টিগুলো, কর্পোরেট কোন রাজনৈতিক দলকে টাকা দিয়েছে, সেইটা জানার অধিকার নষ্ট হয়। অর্থাৎ একটা কর্পোরেট কোনো একটা পার্টিকে টাকা দিয়ে কোনো ইনফ্লুয়েন্স করছে কিনা সেটা না জানলে একটা নাগরিক তার ভোট দানের সঠিক চয়েস করতে পারে না। যেটা সবচেয়ে বড় কথা, বলা হয়েছিল যে এর ফলে কেউ ডোনারের নাম জানতে পারবে না, ডোনারকে কেউ জ্বালাতন করতে পারবে না। এইটাও বলা হয়েছে, এটা ভুল কথা, এটা পার্সিয়াল, মানে এক পক্ষের ফেভারে। এই জায়গাটায় কিন্তু একটা এখন কন্ট্রোভার্সি উঠে আসছে, যে কেউ কেউ বলেছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আলফা নিউমেরিক কোড দেওয়াটাই ভুল হয়েছিল। এখন কোড দেওয়াটা ভুল হয়েছিল কিনা জানি না, কিন্তু কোড দেওয়ার ফলে এসবিআই এর মালিকের পক্ষে কোন পার্টি কি ডোনেশন ইলেকটোরাল বন্ডের মাধ্যমে পাওয়া হচ্ছে সেটা জানা সহজ ছিল। এই কারণেই সুপ্রিম কোর্ট বলেছে যে জনগণ এবং বিরোধী দলগুলো জানতে পারছে না, কিন্তু পার্টি ইন পাওয়ার জানতে পারছে। এটা এক পেশে একদিকের জন্য করা হয়েছে, এটাই ভুল। সবচেয়ে বড় যেটা কথা, যে এটা কুইড প্রো কিউ মানে সামথিং ফর সামথিং। সহজ বাংলায় বললে পারস্পরিক পিচ্চুলকানি, তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেব, এই ব্যাপারটা চলে আসতে বাধ্য। এই জিনিসটাকে বন্ধ করা দরকার বলে পলিটিক্যাল ডোনেশনকে ডিসক্লোজ করতেই হবে। আর বারবার যেটা বলা হয়েছে যে এটার দ্বারা ব্ল্যাক মানিকে কার্ভ করা হবে, সেটাতেও সুপ্রিম কোর্ট বলেছে যে না, ব্ল্যাক মানি কার্ভ করার অনেক পদ্ধতি আছে, তার জন্য জনগণের তথ্যের অধিকারকে খর্ব করা যায় না। নেক্সট স্লাইড। এই যে ব্যাপারটা আনছি না, এই ব্যাপারটা কিন্তু মোটামুটি একটা, আমি অনেকদিন আগে একটা লোক আমাকে পাঠিয়েছিল, আদারওয়াইজ সোশ্যাল মিডিয়ায় নেই। ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে ডোনেশন সোশ্যাল মিডিয়ায় যেটা আছে সেটা হলো গিয়ে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে ডোনেশন। এই কন্ট্রিবিউশন রিপোর্ট আমি 2022-23টাই অ্যানালিসিস করতে পেরেছি। আমি আসলে ওই ইলেকটোরাল বন্ডের অ্যানালিসিসেই বেশি ব্যস্ত ছিলাম। যেটা দেখতে পেলাম যে 363 কোটি টাকা 2022-23 সালে প্রুডেন্সিয়াল ইলেকটোরাল ট্রাস্ট পেয়েছে, এবং সেটা প্রায় সমস্তটাই দিয়ে দিয়েছে। এই প্রুডেন্সিয়াল ইলেকটোরাল ট্রাস্ট, সিবিডিটির একটা রুল আছে, তারা ট্রাস্ট টাকা পাবে, এবং ট্রাস্টে টাকা দিলে সেকশন 80 জিজিবিতে 100% ট্যাক্সের ছাড় পাওয়া যাবে। এবং ট্রাস্টকে দুটো তথ্য দিতে হয়, কার থেকে টাকা পেয়েছি এবং কাকে টাকা দিয়েছি। এখন এই 22-23 রিপোর্টটা খুব রিভিলিং, মানে খুবই ভয়ঙ্কর। মানে আমরা শুধু ইলেকটোরাল বন্ড না, আমি মনে করি প্রত্যেক বছরের ইলেকটোরাল ট্রাস্টের কন্ট্রিবিউশন রিপোর্ট গুলো রিসার্চ করার দরকার আছে। যেটা পেলাম যে সবাই টাকা দিয়েছে, বড় বড় কর্পোরেট মধ্যে ভারতী এয়ারটেল এটা ম্যানেজ করে, ভারতী এয়ারটেল নিজেও 10 কোটি টাকা দিয়েছে। সবচেয়ে বড় যে টাকাগুলো দিয়েছে তাটা হলো গিয়ে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রা, অর্থাৎ মেঘা ইঞ্জিনিয়ারিং 900 কোটির বেশি টাকা বন্ডের মাধ্যমে দিয়েছে। 87 কোটি টাকা 22-23 ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে দিয়েছে। এখন কেন ইলেকটোরাল ট্রাস্টের মাধ্যমে দিল? হতে পারে ওই মুহূর্তে বন্ডের উইন্ডো খোলা ছিল না। এই মেঘা ইঞ্জিনিয়ারিং, পাল্লাভরম প্রজেক্ট, ওয়েস্টার্ন মুম্বাইয়ের প্রজেক্ট, যত বড় বড় টানেল, এই ওই প্রজেক্ট 46,000 কোটি টাকার প্রজেক্ট চালাচ্ছে। এই কোম্পানি 75 কোটি টাকা টিআরএস কে দিয়েছে, 12 কোটি টাকা বিজেপি কে দিয়েছে। এখন প্রশ্ন উঠবে যে ওরা তো লিখে দেয়নি যে কাকে দিয়েছি। এত রিভিলিং যে যে ডেটে টাকা পাওয়া যাচ্ছে সেই দিন বা তারপরের দিন কোম্পানিকে চলে যাচ্ছে। যদি ডেটে মিলানো যায় এটা বলা যায়,
এছাড়া অন্য কিছু কেউ যদি বলে আমি বলবো যে এটা ভুল বলা হচ্ছে, তাহলে ইলেকট্রাল ট্রাস্টকে বলতে হবে আমি অন্য কিছু করেছি। কারণ টাকাটা ঢুকছে এবং বেরোচ্ছে একদম দিনে দিনে। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, জানেন আপনারা ইন্ডিয়াতে ভ্যাকসিন তৈরি করে, কোভিডের ভ্যাকসিন, তারা 50 কোটি টাকা দিয়েছে। আরে ভাই, ভ্যাকসিনটা তো একটু সস্তায় সরকার কিনতে পারত। তার মানে পাবলিক মানি ইজ বিকামিং প্রাইভেট। এই ভ্যাকসিন কোম্পানি 50 কোটি টাকা একটি মাত্র পার্টিকে দিল, কেন দিল, এটা কি স্বার্থে দিল, জনগণের কোন স্বার্থ রক্ষিত হলো, প্রশ্ন তুলতে কি আমরা পারি না? আর্সেলার মিত্তাল স্টিল, এরা এসআর স্টিল বলে একটা কোম্পানির এনপিএ কিনে নিয়েছে, তারা নিপ্পন মিলে 75 কোটি টাকা দিয়েছে। আরেকটা অভিনন্দ ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড 50 কোটি টাকা দিয়েছে। এবার অভিনন্দ ভেঞ্চার প্রাইভেট লিমিটেডের শেয়ার ক্যাপিটাল 1 কোটি টাকা, পেইড আপ অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল 10 লাখ না, এর 1 লাখ টাকা, তারা 50 কোটি টাকা দিচ্ছে। কোম্পানিটা এসআর গ্রুপের, কি করে ওদের ইমেল অ্যাড্রেস থেকে বোঝা যাচ্ছে, এবং ওদের সার্টিফিকেটটার মধ্যে একটা সার্টিফিকেট দিতে হয় যে আমরা সেকশন 182 ফলো করেছি, আমরা বোর্ড রেজুলেশন নিয়েছি, তাতেও এসআর গ্রুপ কথাটা লেখা আছে। একটা 1 কোটি টাকার পেইড আপ কোম্পানি 50 কোটি টাকা ডোনেশন দিচ্ছে। যে ডেটে ডোনেশন দিয়েছে সেই ডেটের দেখা যাচ্ছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট যে এসআর গ্রুপের একটা রিফাইনারি আছে হাজিরাতে, হাজিরা মানে ইসেতে, আহমেদাবাদে, এরা 4,500 কোটি টাকার বেশি এসবিআই কনসোর্টিয়াম থেকে লোন নিয়েছিল। এরাই আবার সেই এনপিএটা সুইস অকশন মেথডে কিনে নিল। সুইস অকশন মেথডটা কি, যে কোম্পানি ব্যাংকের টাকা মার গেছে তারা এনপিএ রেজুলেশন প্রফেশনালের মাধ্যমে অকশন রাখবে যে কে কত টাকা দিতে পারে। এইবার হাইয়েস্ট বিডার যে হবে তার সমান টাকা যদি প্রমোটার দিয়ে যায়, প্রমোটারের কাছেই কোম্পানিটা চলে যাবে। এইবার 45,000 কোটি, 4,500 কোটি টাকার লোন 1,600 কোটি টাকায় কিনে নিল একই প্রমোটার এসআর গ্রুপ। এবং যখন এই বিডটা তারা জমা দিল তখনই তারা 50 কোটি টাকা দিল একটি পার্টিকে। এনপিএ রেজুলেশন নিয়ে আমরা খুব ভালো, আইআইবিআই রেজুলেশন প্রফেশনাল, হ্যানা ত্যানা, কিচ্ছু পরিবর্তন হয় নাই, শুধু সার্কুলেশন অফ মানি হচ্ছে। যে প্রমোটার লস খাওয়াচ্ছে, যে প্রমোটার সাইফনিং করছে, সেই প্রমোটারই আবার কোম্পানিটাকে কিনে নিচ্ছে। আপনারা বলবেন যে এটা তো সবাই করে না, যদি আপনি সাইফনিং প্রমাণ হয় এবং আপনাকে ওর যদি পছন্দ না হয় তাহলে কিন্তু তখন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসাররা চলে যাবে। তুমি সাইফনিং করেছো, তুমি জেলে যাবে। জেট এয়ারওয়েজের মালিক জেলে, মানে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন কার হবে আর কার হবে না, কারটা মনে করা হবে যে না এটা হলো গিয়ে বিজনেস করতে গিয়ে লস, জেনুইন এনপিএ, আর কারটা এটা সাইফনিং হয়েছে, এটার মধ্যে ক্রিমিনাল অফেন্স হয়েছে, এই দেখার চোখটা খোলা আর বন্ধ করার জন্য ডোনেশন। মেধা সার্ভো গ্রুপ রেলওয়েতে রোলিং স্টক সাপ্লাই করে, কবচ সাপ্লাই করে, অর্থাৎ যত বন্দে ভারত বাড়বে তত আমরা খুশি হব, তত একটা ক্লাস তৈরি হবে যাদের বেশি পয়সা আছে গাড়ি করে যাবে। এখন এসি নর্মাল এসি 3 টায়ারটাও নষ্ট করে দিয়েছে। একজন একটা ছবি দিয়েছে চেতক এক্সপ্রেসে, যে কোনো লোক উঠে যাচ্ছে, অর্থাৎ ক্লাসের মধ্যে ক্লাস, শ্রেণীর মধ্যে শ্রেণী, যে তোমার একটু বেশি পয়সা দিয়ে বন্দে ভারতে চলো, না হলে তুমি কিসের মধ্যবিত্তই পড়ে হয়ে রইলে, তুমি এন্টারপ্রেনার কোথায় হলে, তুমি বড় লোক কোথায় হলে, তুমি বন্দে ভারতে চলো। এবং বন্দে ভারতের যারা সাপ্লাই করে, কবচ যারা সাপ্লাই করে, তারা দিল 35 কোটি। কেন দিল বুঝে নিন। নেক্সট স্লাইড। এইটা মোটামুটি ইলেকটোরাল বন্ডের, এতে কিন্তু আমরা যে ডেটাটা পেয়েছি সেটা হলো এপ্রিল 12, 2019 ডেটা, বুঝলেন। এই ডেটাটা মোটামুটি একটা টোটালিটি চেষ্টা করা হচ্ছে যে বিজেপি 6,570 কোটি। টিএমসির ডেটাটা ভুল আছে। কেন? এই ডেটাটা এসছে পার্টির রিটার্ন গুলো থেকে।
অ্যাকচুয়ালি টিএমসিটা একটু বেশি আছে। এই বড় বড় পার্টি বিজেপি, কংগ্রেস, টিএমসি, ডিএমকে, টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি, বিজু জনতা দল, মানে এইগুলো কিন্তু ওই ওদের রিটার্ন যেটা ইলেকশন কমিশনে জমা হয়েছে সেটার থেকে পাওয়া যাচ্ছে। এরপরে আমি আসছি ইলেকট্রাল বন্ডের যে তথ্য হাতে এসছে তা থেকে আমরা কি জানতে পারছি। নেক্সট স্লাইড। এইটা হলো গিয়ে ইলেকট্রাল বন্ডের ডেটা, ওখানে বেশি আছে কারণ স্কিমটা 18 জানুয়ারি আর আমরা ডেটা পেয়েছি 12 এপ্রিল। এর মধ্যে থেকেও আমরা প্রায় 908 কোটি টাকার ডেটা, 968 কোটি টাকার ডেটা, যেটা কোম্পানি পলিটিক্যাল পার্টিগুলো জানিয়েছিল ভাঙিয়েছি, কিন্তু যার ক্রেতাকে ইলেকট্রাল বন্ডে সেটা জানা যায়নি, সেটা বাদ দিয়ে। অর্থাৎ এটা আমরা ম্যাচ লিস্ট থেকে পাচ্ছি, যেখানে আমরা বন্ডের ক্রেতা এবং বন্ড কারা ভাঙিয়েছে সেই তথ্যটা আছে। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভারতীয় জনতা পার্টি প্রায় 5,600 কোটি, তৃণমূল কংগ্রেস 1600 কোটি, কংগ্রেস 1351 কোটি, বিআরএস 1191, বিজু জনতা দল 775, ডিএমকে 632, ওয়াইএসআর কংগ্রেস 328, তেলেগু দেশম পার্টি 211, শিবসেনা 152, এই রকম। নেক্সট স্লাইড। এইবার আমি দুটো পার্টি যারা সবচেয়ে বেশি ডোনেশন পেয়েছে ইলেকট্রাল বন্ডে, তাদের 20টা বড় ডোনারের নাম এখানে দেওয়া আছে। ফিউচার গেমিং 542 কোটি, হলদিয়া এনার্জি, এটা আরপিজি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ, এটা প্রায় 444 কোটি। হলদিয়া এনার্জি, ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার, এটা সিএসসি সাবসিডিয়ারি। ক্রেসেন্ট পাওয়ার এদের মাধ্যমে দিয়েছে। মানে এই কর্পোরেট ডোনেশনে দিয়েছে কারা একটু দেখলেই বোঝা যাবে যে কি। লটারি, পাওয়ার কোম্পানি, মেটাল এবং মাইনিং কোম্পানি, লিকার কোম্পানি এবং মেডিসিন প্রস্তুতকারক কোম্পানি, এরা দিয়েছে। একটু ভেবে দেখবেন এই প্রত্যেকটা ক্ষেত্রে গভর্নমেন্টের পলিসি ডিসিশনের জায়গা আছে। আর কারা দিয়েছে? যারা বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে, মেগা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সবচেয়ে বড় না, অর্থাৎ যেখানে সুবিধা দেওয়ার চেষ্টা করা যাবে বা যেখানে সরকার পলিসি বদল করে সুবিধা করে দিতে পারবে। আর একটা দল দিয়েছে যারা ভয়ের চোটে দিয়েছে, যাদের এগেনস্টে ইডি, আইটি, ইনকাম ট্যাক্স, সিবিআই রেড করানো হয়েছে। এই আবিস ট্রেডিং ফিনান্স একটা লস মেকিং কোম্পানি টাকা দিচ্ছে, এরা অনেককেই টাকা দিচ্ছে। এটা অনুমান, এটা একটা হাওলা কোম্পানি, আমার অনুমান, এই অনুমানটা সঠিক হতেও পারে নাও হতে পারে। অর্থাৎ এরা টাকা দিলে ওদের নামে এরা পলিটিক্যাল ডোনেশন বানিয়ে দেয়, এটা অনুমান। আইব্য অ্যাগ্রো ডিস্টিলারি আছে, 42 কোটি টাকা দিয়েছে। চেন্নাই গ্রিনউড রামকে গ্রুপের কোম্পানির ইনফ্রাস্ট্রাকচার এবং প্রোমোটারি করে। ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রোমোটারিতে যুক্ত হয়েছে কিনা আমার জানা নেই। এবং আরেকটা জিনিস দেখবেন যে কেভেন্টার গ্রুপ, সবাই জানেন এমকে যে এন্টারপ্রাইজ, কেভেন্টার ফুড পার্ক, মদনলাল টিএমসি কে দেয়নি, আরেকটা পার্টিকে দিয়েছে, এরা এই গ্রুপে, তারা অনেক টাকা দিয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গলে যারাই ব্যবসা করে তারাই টাকা দিয়েছে, আইটিসিও দিয়েছে, অনেক বড় লিস্ট আছে, সবাই টাকা দিয়েছে। মানে ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা করতে গেলে টাকা দিতে হয়। ওই বিসলেরি বানায় রমেশ অগ্রওয়াল বটলিং প্ল্যান্ট, তারাও দিয়েছে। নেক্সট 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 20টা বড় ডোনার 1371 কোটি, 1 কোটির ডোনেশন দিয়েছে আরো 72টা, 191 কোটি। আর ছোটখাটো 116 জন 29 কোটি, টোটাল 1592 কোটি। সবাই আছে।
নেক্সট, ডোনেশন টু বিজেপি। সবার উপরে মেঘা ইঞ্জিনিয়ারিং 584। কুইক সাপ্লাই চেন, এর ঠিকানা রিলায়েন্সের ঠিকানা এক। বেদান্ত সবাইকেই দিয়েছে, একবাটিকে সবচেয়ে বেশি। ভারতী এয়ারটেল পেরিনিয়াল লস মেকিং কোম্পানি 197 কোটি। মদনলাল লিমিটেড আগের বছর 21-22-এ লস, 22-23-এ 1 কোটি টাকা মতন প্রফিট, নেট প্রফিট 40 লাখ টাকা, 175 কোটি। ডিএলএফ কমার্শিয়াল, আগে এই ডিএলএফ গ্রুপকে অনেক এনকোয়ারি হতো, আরেকটি রাজনৈতিক দলের জামাইয়ের ব্যাপারে এর সম্বন্ধে অনেক এনকোয়ারি হতো, এখন সেও টাকা দেয়, কেন দেয় বুঝে নেওয়ার দরকার। ফিউচার গেমিং 100 কোটি। হলদিয়া এনার্জি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ 81 কোটি। ওয়েস্টার্ন ইউপি পাওয়ার, এটা মেঘারি কোম্পানি, 80 কোটি। মেঘা কোম্পানি আবার TV9 কোম্পানির একটা স্টেক হোল্ডার। টরেন্ট পাওয়ার অনেক কোম্পানিকে টাকা দিয়েছে। উৎকলা অ্যালুমিনিয়াম, টরেন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেশিরভাগ টাকাই এই পার্টিতে গেছে। নেক্সট স্লাইড। এই 5,494 কোটি টাকার 21টা বড় ডোনার, 50 কোটি টাকার বেশি যারা দিয়েছে সেটা হলো 2786 কোটি। আদার বড় ডোনার 2767 কোটি, 1 কোটি টাকার বেশি 317 জন। আর ছোটখাটো আরো 148 জন 50 কোটি, টোটাল 5,594 কোটি। নেক্সট নেক্সট নেক্সট। অনেক নাম আছে, বলে শেষ করা যাবে না। ডাক্তার রেড্ডি ল্যাবস, কেবনটার্স, মদনলাল, সিদ্দিসা ইলেকট্রিক্যাল, নবযুগ, আরো কেনেক্স, কিস্টোন রিয়েলটার। মানে রেড হয়েছে তারপরে টাকা দিয়েছে, রেড হয়েছে তারপরে টাকা দিয়েছে। নেক্সট। এইটা আজকের কাগজেও এসছে, ইসেতে আছে যে মানে কোনদিন যারা বিজেপিকে টাকা দেয়নি তারা রেডের পর টাকা দিয়েছে। সেন্ট্রাল এনসি বিজেপি সঙ্গে সঙ্গে টাকা দিয়েছে। এবং দেখা গেছে কোনো পার্টি দিচ্ছে, আবার কোনো এক বছর যেই বন্ধ করলো তারপরে তার রেড হচ্ছে। মানে টাকা দিয়েই যেতে হবে, টাকা বন্ধ করলেও রেড হবে। নেক্সট নেক্সট। সোম ডিস্টিলারি মধ্যপ্রদেশে কাজ করে, 18-19-এ টাকা দিয়েছে, 19-20-তে টাকা দেয়নি, জুলাই 20-তে জিএসটি চলে গেল, ট্যাক্স এভেশন পেল, জব্বলপুর হাইকোর্টে বেল দেওয়া হলো, বেল দেওয়ার পরেই 1 কোটি টাকা ডোনেশন। নেক্সট। লটারিতে সমাজের কি ভালো হয়, কেন লটারির লোকেরা এত টাকা দিতে পারে, এই প্রশ্ন কি আমরা করব না? লটারিতে করলে কি ভালো হয়? এখন লটারি করে যদি এত টাকা রোজগার হয়, এই টাকাটা রোজগার তো রাজ্য সরকারগুলোই করতে পারে। কি কি সম্ভাবনা আছে? আয়দার রাজ্য সরকার তার শেয়ারটা কম করে দেয়, হয়তো 20%-এর জায়গায় একটা ফিক্সড অ্যামাউন্ট করে দিল। 2018 সালে সিএজি বলেছিল যে লটারিতে সিকিম গভর্নমেন্ট অনেক লস করেছে। কেন না, একটা লটারি তুমি যত কোটি টাকারই টিকিট বেচো আমাকে 10 কোটি দিলেই হবে, এই নিয়ম না হয়ে নিয়ম হতে হবে যে লটারির রেভিনিউটা প্রথম রাজ্য সরকারের কাছে ঢুকবে, রাজ্য সরকার তারপরে টাকাটা খরচ অনুযায়ী ফিরিয়ে দেবে। 18 সালে এই আইনটা হবে যখন করছে, অ্যাসোসিয়েশন অফ লটারি অনেক দরবার টরবার করলো, 18-19 গেল, এই 18-19 থেকে কিন্তু আরম্ভ হলো, ইলেকটোরাল বন্ড আরম্ভ হলো। ওই ইলেকটোরাল বন্ড লটারি রেগুলেশন আর চেঞ্জ হয়নি। অর্থাৎ এইখানে আয়দার এটা পাওয়া গেছে যে রাজ্য সরকারকে জানাচ্ছে এতগুলো টিকিট ছাপিয়েছি, আসলে ভুয়া নাম্বারে আরো অনেক টিকিট ছাপিয়েছে, রাজ্য সরকার দেখছে না। অর্থাৎ এই টাকাটা রাজ্য সরকার তার রেভিনিউ পাওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিয়ে আরেকজনকে সুবিধা করে দিচ্ছে বলে দিচ্ছে। কেউ শতপ্রণিধি হয়ে ক্ষয়রাতি করছে না, এটা আমাদের বুঝতে হবে। নেক্সট।
কিছুর বিনিময়ে কিছু, মেগা ইঞ্জিনিয়ারিং তার প্রমাণ। দেখে নিন ফিগার গুলো, মানে সবাইকেই দিয়েছে, নিশ্চয়ই এটার মধ্যে অর্ডার পাওয়ার অ্যাঙ্গেল হয়তো আছে, অর্ডার পাওয়ার অ্যাঙ্গেল থাকলেও থাকতে পারে। নেক্সট, মেডিসিন কোম্পানির নাম বলে শেষ করতে পারা যাবে না। এদের ক্ষেত্রে দুটো অভিযোগ পাওয়া যাচ্ছে। এক, এদের দাম বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। একটা ডিপিসিও আছে, ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার। সেই ডিপিসিও তে রিসেন্টলি যেটা চেঞ্জ করেছে যে প্রতি বছর 10% করে ওভারহেড বাড়াতে পারবে, দাম বাড়াতে পারবে র মেটেরিয়াল কস্টের জন্য, আর 15% ওভারহেডের জন্য। আরেকটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে এদের ড্রাগ কোয়ালিটি কন্ট্রোলে এদের অসুবিধা ছিল, যেমন হেটেরো গ্রুপ, তাই জন্য হয়তো এরা দিতে পারে। অরবিন্দ ফার্মার ক্ষেত্রে এক্সটর্শন অ্যাঙ্গেল আছে। নেক্সট, অরবিন্দ ফার্মা যে 52 কোটি দিয়েছে, কারা কি পেয়েছে দেখুন। ডাইরেক্টরকে গ্রেপ্তার করা হলো, তার কিছুদিনের মধ্যে 3-4 দিনের মধ্যেই 5 কোটি টাকা দেওয়া হলো, নভেম্বর 21-এ এনক্যাশমেন্ট হয়ে গেল। হায়দ্রাবাদের কোম্পানি, এটা মানে মেডিসিন কোম্পানি হলেও এদের লিকারেরও বিজনেস আছে। নেক্সট, এখন যে অ্যালিগেশন গুলো করা হচ্ছে আজকের কাগজে আছে, যারা গত 3 বছরে করেনি 710 কোটি টাকায় ইলেকট্রাল বন্ডের মাধ্যমে কিনেছে। অর্থাৎ আইনটা যদি চেঞ্জ না হতো যে প্রফিট মেকিং হলেই টাকা দিতে পারবে, তাহলে এরা দিতে পারতো না। কে বেশি পেয়েছে বুঝে নিন। 1751 কোটি টাকা বিভিন্ন কন্ট্রাক্ট কোম্পানি, কন্ট্রাক্টর কোম্পানির মাধ্যমে পাওয়া গেছে, যাদের কন্ট্রাক্ট দেওয়া গেছে। সিবিআই এনফোর্সমেন্ট ইনকাম ট্যাক্স হওয়ার পর একটি পার্টি 2471 কোটি টাকা পেয়েছে। এগুলো সব অভিযোগ। আজকে টাইমস অফ ইন্ডিয়া আছে যে কোম্পানিগুলো 3 বছরের অস্তিত্ব আগে থাকতে হতো, নতুন ইলেকট্রাল বন্ড স্কিম আসার পরে তৈরি হয়েছে, তারা 250 কোটি টাকা দিয়েছে। আরেকটি অভিযোগ পাওয়া যাচ্ছে যে 10 কোটি টাকার বন্ড এক্সপায়ারি হয়ে যাওয়ার পরেও ইনফ্লুয়েন্স করে ভাঙানো হয়েছে, রুল বেন্ডিং করা হয়েছে। এগুলো সব অভিযোগ। নেক্সট স্লাইড। এখন এই পলিটিক্যাল ফান্ডিং নিয়ে আমরা কি ভাববো? পলিটিক্যাল ফান্ডিং নিয়ে আমরা কি ভাববো? আমাদের ভাবতে হবে যে কে বা কারা স্বচ্ছতা এবং দায়বদ্ধতার বিরোধী। যারা বিরোধী তাদের মোটিভ নিয়ে প্রশ্ন তুলতে হবে, কেন তারা বিরোধী। চেকস এন্ড ব্যালেন্স না থাকাটা কেন ক্ষতিকারক? কারণ চেকস এন্ড ব্যালেন্স না থাকলে কিন্তু আলটিমেটলি হাওলা এবং ব্ল্যাক মানি সম্ভাবনা বাড়ছে, ব্ল্যাক মানি সম্ভাবনা কমছে না। অর্থাৎ যদি প্রফিটের পার্সেন্টেজের চেক না থাকে, 3 বছরের স্থায়িত্বের চেক না থাকে, তাহলে কি হচ্ছে, যে কোনো ভুইফোর কোম্পানি যে কোনো দিন টাকা দেবে, আবার বন্ধ করে চলে যাবে। হিন্দিটা হপ্তা উসুলি বা ফিরৌতি বা কিছুর বিনিময়ে কিছু, এইটাকে কিছুটা পরিমাণে আইনত করা হচ্ছে। তো কারণ ব্ল্যাক মানি বন্ধ করার নামে আমি বলছি নাম দেব না, নাম দেব না বলে আমরা ধরে নিচ্ছি কোনো নাম আমরা জানি না। তারা কিন্তু টাকাটা দেখালো, টাকাটা দেখিয়ে কর ছাড় নিল, সবকিছুই ঠিক আছে।
তার মানে একটা বেআইনি কাজকে আইনি করার মতন হয়ে যাচ্ছে না, এবং যে ব্ল্যাক মানিটা ব্যাংকিং চ্যানেলে আসতে পারছিল না সেটা আবার ব্যাংকিং চ্যানেলে হয়ে গেল। আরেকটা আমরা ট্রেন্ড দেখছি, সেটাকে কিন্তু অনেক খবরের কাগজ এটা করতে চেষ্টা করছে, যে পার্টির লোকসভা এবং বিধানসভার শক্তি অনুযায়ী ডোনেশন পেলে অ্যাজ স্বীকৃতি আছে। ডোনেশন পাওয়াটাই যদি আনকনস্টিটিউশনাল হয়, সেটার আবার শক্তি অশক্তির কি প্রশ্ন আছে, এক নম্বর। আর দ্বিতীয়ত কথা, একটা পার্টি কত টাকা পাবে সেটা নির্ভর করে না সে পার্টি কত জিতলো, জিতলোটা তো পরের কথা, সে পার্টি কতটা জায়গায় ভোটে লড়েছিল সেই অনুযায়ী টাকা পাওয়া উচিত। গভীরভাবে আপনারা ভাবুন, এই টাকাটা কিছুটা পরিমাণে পাবলিক মানি, তো আমরা কেন ভাববো না যে পাবলিক এক্সচেকারের টাকা দিয়ে যদি ভোটের প্রসেসটা চলে, পাবলিক এক্সচেকারের টাকা দিয়ে রাজনৈতিক দলগুলোকেই ফান্ডিং করা হোক। এই পলিটিক্যাল ফান্ডিং এর ব্যাপারে চিন্তা ভাবনাটা ঠিকঠাক না হলে আমাদের বিপদ আছে, গণতন্ত্রের বিপদ আছে। নেক্সট স্লাইড। মানে কেন বিপদ সেটা আমি বলছি। এই একচক্ষু হরিণ, আমি নয়ন মুদে রই, আমার মুদে থাকতেই ভাল লাগে, আমি দেখি এবং দেখি না। একটা বিরোধী রাজনৈতিক দলের ইনকাম ট্যাক্সের মামলা করে টাকাটা ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করা হয়েছে। আজকে টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী কি না, কোন কর্পোরেটকে রেট করা হয়েছে, কর্পোরেটের কোন এক্সিকিউটিভ বলেছে আমরা একটা পার্টিকে ক্যাশে টাকা দিয়েছিলাম, এই টাকা ক্যাশে টাকা দেওয়া সে রিপোর্ট করেনি, তার মানে সে আয়কর ফাঁকি দিয়েছে, তার মানে তার ব্যাংক অ্যাকাউন্টটা ভোটের আগে ফ্রিজ করে দাও। প্রসিকিউশনস আর সিলেক্টিভ। টিভির ক্যামেরায় যে টাকা নিল তার কেউ গিয়ে ওয়াশিং মেশিনে শুদ্ধ হয়ে গেল, তার কেউ পড়ে রইল, তাদের বিরুদ্ধে 1 টাকারও ইনকাম ট্যাক্স রেট হলো না। তারা যে টাকা নিল সেই টাকাটা কি তারা ইনকাম ট্যাক্সে দেখিয়েছিল, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হলো না। প্রধান বিরোধী দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হলো কোন লোকের স্টেটমেন্টের ভিত্তিতে। স্টেট মেশিনারি দিয়ে যারা কথা বলবে তাদের মুখ বন্ধ করা হয়। অশোক লাভাসা বলে একজন ছিলেন, তিনি ইলেকশন কমিশনার ছেড়ে দিলেন, একটু খোঁজ নিয়ে দেখবেন তাকে ছাড়তে বাধ্য করা হয়েছিল কিনা। আমি আর বেশি সময় নেব না, আমি শেষ করছি। নেক্সট স্লাইড। যে আমরা এরপরেও আশা করব যে এই যে অ্যাবিউজ অফ পাওয়ার, এর কনসিকুয়েন্স ভালো হবে না, এবং আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং ভয়ে কুকড়ে যাওয়া নয়, আমাদের এর থেকে বেরিয়ে আসতেই হবে। এবং ইতিহাস বলে যে অ্যাবিউজ অফ পাওয়ার কোনোদিনই জয়ী হয় না, শেষ বিচারে জয়ী হয় না। অনেক উদাহরণ আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও উদাহরণ আছে। আমি আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শোনার জন্য আমি শেষ করছি। ধন্যবাদ, প্রণাম। অনেক ধন্যবাদ অধ্যাপক সত্যজিৎ ধর, সত্যজিৎদাকে। খুব গভীরে গিয়ে টেকনিক্যাল ডিটেলস একদম তথ্য নিয়ে এসে ও পেশাদারি অবস্থান থেকে দাঁড়িয়ে একদিকে যেরকম বিষয়গুলোকে একেবারেই তার সাবজেক্টের জায়গা থেকে যেরকম বলেছে, পাশাপাশি বলবার সময় তার যে পলিটিক্যাল ইকোনমি যেটা বলে সেই জায়গাটাও ও পাশাপাশি রেফার করেছে। এখানে যারা উপস্থিত রয়েছেন, এখানে অনেক শ্রদ্ধেয় গুণীজন রয়েছেন যারা সত্যজিৎ এবং আমার থেকে সব অর্থে অনেক সিনিয়র, অনেক বিদগ্ধ মানুষজন রয়েছেন। আমি অনুরোধ করব যারা এই সভায় রয়েছেন
তাদের যদি নির্দিষ্টভাবে কিছু বলার থাকে, তাহলে প্রশ্ন, ব্যাখ্যা কিছু চাওয়ার থাকে, তাহলে সত্যজিৎ তার উত্তর করবে। এরপর আমরা আজকের এই যে অনলাইন প্ল্যাটফর্মের যে আলোচনা চক্র, তার কাজ আমরা শেষ করব। আমি ফ্লোরের কাছে আলোচনার জন্য প্রশ্ন চাইছি, বা ব্যাখ্যা যদি কেউ কোনো অংশে করতে চান, এটা আমি আপনাদের বলবার জন্য অনুরোধ করছি। এই হ্যালো, হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি একটা জিনিস আরো একটু ব্যাখ্যা করলে ভালো হয়। সেটা হচ্ছে যে আমরা দেখেছি কোভিডের সময় একটা পিএম কেয়ার্স ফান্ড করা হয়েছিল, যেটাকে একটা ট্রাস্টের, প্রাইভেট ট্রাস্টের মাধ্যমে, যেখানে মোটামুটি ভাবে সমস্ত গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে জোর করে টাকা আদায় করা হয়েছিল। এই টাকাটার হিসেবটাও কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই ডিসক্লোজ হয়নি এবং ডিসক্লোজ করতে চায় না। এই এই যে যারা ক্ষমতায় রয়েছে তারা চায় না কোনোভাবে এই টাকাটা ডিসক্লোজ হোক, কেননা এটাও যদি আনার্থ হয় তাহলে দেখা যাবে যে এটাও একটা জোরপূর্বক টাকা নেওয়া এবং সেটা বিভিন্ন ভাবে এটা ব্যবহার করা। এছাড়া আরেকটা দ্বিতীয় ব্যাপার যে লেভেল প্লেইং ফিল্ডের যে কথা বলা হয়েছে, সেই লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে, যে এই যে টাকাগুলো ইলেকট্রাল ফান্ডের মধ্য দিয়ে যে টাকা আদায় করা হয়েছে, সেই টাকাগুলো কিন্তু বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে, সেখানে ঘোড়া কেনা বেচার মতন সাংসদ এবং যারা রাজ্যের যারা প্রতিনিধি, তাদেরকে কেনা বেচা করে বিভিন্ন বিভিন্ন গভর্নমেন্টকে টপল করার যে প্রয়াস, সেই প্রয়াসটাও কিন্তু এই টাকার মাধ্যমেই হয়েছে। কেননা এর ইউটিলাইজেশন সম্বন্ধেও আমরা পরিষ্কার নই। আমাদের উচিত যে একটা দাবি তোলা যে এই যে টাকাটা উঠেছে তার প্রপার ইউটিলাইজেশন কিভাবে হয়েছে সেটাও বেরিয়ে আসা উচিত। পাশাপাশি পিএম কেয়ার্স ফান্ডের টাকাটাও যাতে কিভাবে ইউটিলাইজ হয়েছে সেটাও আমাদের সুপ্রিম কোর্ট বা বিভিন্ন ফোরামে এটা ব্যাপারেও আমাদের আওয়াজ তোলা উচিত। এটাই আমার মনে হয়। ধন্যবাদ বাবু। আসলে এই পিএম কেয়ার্স ফান্ড নিয়ে যখন থেকে এই ফান্ডটা তৈরি হয়েছে তখন থেকেই এই প্রশ্ন উঠছে, কিন্তু সেই প্রশ্নকে, সেই আওয়াজকে কোন রকম ভাবেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, মানে আমাদের সাংবিধানিক কাঠামোর মধ্যেও হচ্ছে না। আর যদি বলা হয় যে একটা দেশের রাজনৈতিক চর্চা, সেখানেও সে প্রান্তিক অবস্থায় থাকছে। সুপ্রিম কোর্টের এই রায় হওয়ার পর, বিশেষত গতকালকে আমরা এমন একটা দিন আলোচনা করছি, একটা ভীষণ আপডেট অবস্থায় থেকে আলোচনা করছি, কারণ গতকালকেও যে গুরুত্বপূর্ণ কোডিং ডিকোডিং এর বিষয়টা সামনে এসছে, যেখান থেকে এই সমস্ত তথ্যগুলো আরো স্পষ্টভাবে আমাদের সামনে আসছে। আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে গত কয়েকদিন, অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাস, এই 2 মাসে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে ভারতবর্ষের মূলত প্রিন্ট মিডিয়া, বিক্ষিপ্তভাবে কিছু ইলেকট্রনিক মিডিয়া, কিছু প্রান্তিক কথা হয়তো এসছে, কিন্তু মূলত প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পিএম কেয়ার্স ফান্ড নিয়ে গত 2 মাসে যেটুকু কথাবার্তা হয়েছে, আমরা পিএম কেয়ার্স ফান্ড যখন প্যান্ডেমিক সিচুয়েশনে তৈরি করা হলো, তারপর থেকে এই দীর্ঘ সময়কালের মধ্যে কিন্তু এত প্রশ্ন ওঠেনি। মানে কথা তো ছিলই, আপত্তি তো ছিলই। অর্থাৎ সুপ্রিম কোর্টে, বলতে চাইছি এই কথাটা, যে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট ভার্ডিক্ট যে তথ্যকে আমাদের সামনে এনে দিয়েছে, সেটা কোথাও জনমানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে, একটা পজিটিভ রিয়াকশন তৈরি করেছে। তারা কোথাও এই বিষয়টাকে আরো জোরের সাথে বলছে, যেরকম ঠিক আপনি পিএম কেয়ার্সের কথা আজকের এই আলোচনা সবাই তুললেন। ফলে এটা আসলে আমাদের একটা কালেকটিভ এফোর্ট, এবং সবাইকে এটা সমস্ত অংশে মানুষের কাছে
এটা নিয়ে যেতে হবে। এটা বলবার জন্য যে এটা কোনো আপাতভাবে এটা রাজনৈতিক বক্তব্য নয়, কিন্তু পুরো বিষয়টাই হচ্ছে রাজনীতি বিষয়বস্তু। কারণ এখানে দুটো ইনস্টিটিউশন স্ট্রাকচারকে যদি আমরা সামনে রেখে আলোচনা করি, আর ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোটাকে যদি তৃতীয় অবস্থানে রেখে কথা বলি, একটা হচ্ছে কর্পোরেট স্ট্রাকচার, একটা হচ্ছে পলিটিক্যাল স্ট্রাকচার, আর একটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল স্ট্রাকচার। এই তিনটে অবস্থানে থেকে যদি আলোচনা আমরা দেখি, তাহলে দেখা যাবে যে কর্পোরেট স্ট্রাকচার, তার যখন সে 1 টাকা কোথাও বিনিয়োগ করবে, তার একটা থিওরি অফ রেশনালিটি কাজ করে, এবং সে দীর্ঘ আলোচনা, কিন্তু একটা রেশনালিটি কাজ করে যে সে কোথায় 1 টাকা বিনিয়োগ করবে। কারণ তার ওই যে টাকাটা সে বিনিয়োগ করে, তার কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে। ডিসিশন মেকারদের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি আলটিমেটলি কিন্তু ওই শেয়ার হোল্ডারদের কাছে থাকে। ফলে কর্পোরেট যখন ওই ফান্ডটা ইনভেস্ট করছে, তখন সাথে সাথে কিন্তু সেখানে তার একটা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন থাকে। আমরা এখানে খুব অদ্ভুতভাবে লক্ষ্য করছি যে যে সমস্ত কর্পোরেট কোম্পানি, যারা কর্পোরেটস, যারা মুনাফাও পর্যন্ত করতে পারছে না, লস মেকিং ইউনিট, তারা পর্যন্ত এখানে ফান্ড প্রোভাইড করছে। তাহলে বিজনেস মোটিভটা কি? কর্পোরেট একটা রেশনালিটি অনুসারে চলছে। তাহলে কর্পোরেটের রেশনালিটিটা এই পার্টিকুলার কন্টেক্সটে কিরকম ভাবে ডিফাইন্ড হচ্ছে, এবং যেটা মানে এক কথায় বলা হয়, যেটা সত্যিটা বলবার সময় বারবার বলছে, যে সিদ্ধান্ত গ্রহণ করবার প্রক্রিয়াতে প্রভাব রাখে কিনা। মানে মূল কথা হচ্ছে সেই 1 কোটি টাকা ইনভেস্টমেন্টের মাধ্যমে সেই রিটার্ন ফ্রম দ্যাট ইনভেস্টমেন্ট, এটা ইনশিওর করা। তাহলে এখানে যখন কর্পোরেট ফান্ডটা ইনভেস্ট করছে, তখন সেই ক্ষেত্রে ইনভেস্ট করার মধ্যে থেকে কিন্তু তার রিটার্নটা কোথাও হবে, অর্থাৎ বিজনেস রিটার্ন কোথাও হবে, এই জায়গাটা কনফার্ম করতে হয়। কিন্তু এখানে বহু ফান্ড ফ্লো আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ফান্ড ফ্লো গুলো অরিজিনেট করছে যেখান থেকে, সেখানে কিন্তু সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নেই। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, যে ফান্ডটা ফ্লো করছে, সেই ফান্ডটা ফ্লো করবার পর কোনো অবস্থায় কর্পোরেট সেখানে ইনভেস্ট করবে না যদি না, বারবার বলছি, প্রফিট আসে। ফলে আমরা এখানে যে উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো লক্ষ্য করছি গত 2 মাস ধরে, বিশেষত গত কয়েকদিনের কথা যদি বলি, সেটা আজকে সত্যিটা তার স্লাইডেও আনবেন, সেখানে দেখা যাচ্ছে যেগুলোকে আমরা এসেনশিয়াল সার্ভিসেস বলি, এসেনশিয়াল কমিউনিটিস বলি, অর্থাৎ মানুষের জীবন নির্বাহের প্রশ্নে, আমাদের জীবন চর্চার প্রশ্নে বিদ্যুতের কথা চলে আসছে, আমাদের একদম বাঁচা মরার প্রশ্নে ওষুধের কথা চলে আসছে। অর্থাৎ যেগুলোকে আমরা সবসময়ের জন্য কমিউনিটি বাস্কেটের মধ্যে এসেনশিয়াল কমিউনিটিস বলছি, এসেনশিয়াল সার্ভিস বলছি। এই সমস্ত জায়গায় যখন সেই কর্পোরেট দুনিয়া থেকে ফান্ড ফ্লো করছে পলিটিক্যাল পার্টির কাছে, তখন স্বাভাবিকভাবেই তারা কিন্তু পাবলিকের উপর তার যে অংশটা কোট আনকোট ডোনেশন আকারে দিচ্ছে, সে অংশটা কিন্তু পাবলিকের ওপর মূল্য আকারে নির্ধারণ করছে। সহজ করে এই কথাটা মানুষের কাছে নিয়ে যাওয়া, যে বিদ্যুৎ গতিতে, যে রেকর্ড মানে গতিতে, আনপ্রেসিডেন্টেড রেটে আমাদের রাজ্যে বিদ্যুতের ওপর যেভাবে ট্যারিফ স্ট্রাকচার মানে আপওয়ার্ড ডিরেকশনে রিভাইজ করেছে, তার কারণটা খুব স্পষ্টভাবে যে ওই কর্পোরেট একদিকে যেরকম ফান্ড ফ্লো করেছে বর্তমান এই রাজ্যের শাসক দলের কাছে, এই ফান্ড ফ্লো করার মধ্যে থেকে সে কিন্তু তার প্রফিটটা বুঝে নিচ্ছে, যে সে ট্যারিফ স্ট্রাকচারকে টুয়ার্ডস আপওয়ার্ড ডিরেকশন রিভাইজ করছে, এবং সেটা সরাসরিভাবে আপনার বাড়ির থেকে ওই টাকাটা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ ঘুর পথে সাধারণ মানুষের টাকা, ওষুধের দাম, সাধারণ মানুষের টাকা, এবং যেটা জীবন দান করবার একটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেই টাকা সাধারণ মানুষের ঘর থেকে কর্পোরেটের হাত হয়ে সেটা চলে যাচ্ছে পলিটিক্যাল পার্টির কাছে, এবং সেই পলিটিক্যাল পার্টি সেই টাকাটাকে খরচ করছে আমার আপনার রাজনৈতিক মতাদর্শগত অবস্থান বা রাজনীতির মত তৈরি করবার ক্ষেত্রে প্রভাব রাখার জন্য বিপুল পরিমাণে ইলেকট্রাল প্রসেসে সেই টাকাটা বিনিয়োগ করছে। একেবারেই একটা, যেটাকে আমরা বলি ভিসিয়াস সার্কেল, এবং সেখানে ওই যে বললাম যে একটা অবস্থানে রেখে যে আমাদের সাংবিধানিক যে ব্যবস্থা, তাকে এই ভিসিয়াস সার্কেলের মধ্যে একেবারে ট্র্যাক করা হচ্ছে। অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে আমি বোধহয় আমার একটা ভোটদান প্রক্রিয়া যুক্ত হচ্ছি, আমি বোধহয় কোনো পলিটিক্যাল পার্টির কাছে সাথে নিজেকে যুক্ত করছি, কিন্তু না, এখানে রাজনৈতিক মতাদর্শগত কোনো জায়গা নেই, রাজনৈতিক মতাদর্শগত কোনো লড়াইয়ের জায়গা নেই।
সমস্ত বিষয়টাই একেবারে কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে, অর্থাৎ যেটাকে আমরা বলি পলিটিক্যাল ডিসকোর্স, সেই পলিটিক্যাল ডিসকোর্সটা কিন্তু সরাসরি ভাবে একটা কর্পোরেট বিজনেস এনভায়রনমেন্টের মধ্যে ভিকটিম হচ্ছে। এবং এটা কিন্তু একটা যদি পরিষ্কার হওয়া যায় যে এটা কর্পোরেট এক্সারসাইজ, এটা কিন্তু তাও নয়, এটা একটা পিওর কর্পোরেট এক্সারসাইজও নয়। কর্পোরেট এক্সারসাইজটাকে ডিস্টর্ট করা হচ্ছে, কর্পোরেট এক্সারসাইজটাকে ম্যানিপুলেট করা হচ্ছে পলিটিক্যাল ডিসকোর্সের মধ্যে। মানে এটা একটা ভয়ঙ্কর ধরনের ব্লেন্ডিং। এখানে নিছক আমরা যে কর্পোরেট ডিসকোর্স বলি সেই আলোচনা করতে পারবো না। মানে বন্ড কাকে বলে, শেয়ার কাকে বলে, বন্ডে কখন একজন মানুষ বন্ড কিনবে, কখন একজন মানুষ বন্ড বিক্রি করবে, শেয়ারের আন্ডারস্ট্যান্ডিংটা কি, কোম্পানি পলিসি মেকার কি করে বুঝবে, আমরা যারা বাইরের মানুষ একটা কোনো কোম্পানি পার ইউনিট শেয়ার কিনছি সে যে আন্ডারস্ট্যান্ডিংটা কিনি, এই পুরো যে অর্থনীতি বা কমার্শিয়াল যে মানে বিজনেস এনভায়রনমেন্ট আলোচনা, এই আলোচনা কিন্তু আপনি এই ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোথাও পাবেন না। আবার একই রকম ভাবে যখন পলিটিক্যাল এক্সারসাইজের কথা হচ্ছে, সেই পলিটিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে যে সমস্ত প্যারামিটারগুলো ইনভলভ থাকে, রাজনৈতিক মতাদর্শকে সামনে রেখে যে সমস্ত পলিটিক্যাল এক্সারসাইজ গুলো অত্যন্ত জরুরি থাকে একটা রাজনৈতিক দলে, কারণ তার কাছে কিছু ম্যান্ডেট থাকে। ম্যান্ডেটটা হচ্ছে শেষমেশ পর্যন্ত ওয়েলফেয়ার অফ দ্য পপুলেশন, ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি। এবং সেই যে বারবার বলছি যে ওই কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ বিধানসভা বলুন, লোকসভা বলুন, এই সমস্ত জায়গায় যে অঙ্গীকারটা থাকে, যে অঙ্গীকারটা হচ্ছে মূলত মানুষের কল্যাণ, এই মানুষের কল্যাণের অঙ্গীকারটাই কিন্তু এই যে আলোচনাটা হচ্ছে সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে যেটা আনফোল্ড হলো আমাদের সামনে, তার মধ্যে কিন্তু কনস্টিটিউশনাল কমিটমেন্টটা ভায়োলেট হচ্ছে। এবং সেখানে রাষ্ট্রের যে ভূমিকা সেটা কম্প্রোমাইজ হচ্ছে, রাষ্ট্রের যে জনকল্যাণমুখী যে অবজেক্টিভ সেটা কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে। ফলে এটা নিছক একটা শুধুমাত্র করাপশন, একটা পলিটিক্যাল ইকোনমিক করাপশন, ব্যাংক ইনভলভ করে একটা ম্যাল প্র্যাকটিস, অ্যাবসলিউটলি নয়। এটা এর থেকে অনেক বড় বিষয় যে সাধারণ মানুষ, ভারতবর্ষের যে মানুষ, সেই ভারতবর্ষের মানুষের কাছে সংবিধান এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করার মধ্যে থেকে যে বিষয়গুলোকে নিশ্চিত করতে চাইছে, যে উন্নয়ন বিকাশকে নিশ্চিত করতে চাইছে, যে বৈষম্য কমিয়ে আনার অঙ্গীকার কনস্টিটিউশনাল যে ইকোনমিক কমিটমেন্টের মধ্যে রয়েছে, এই জায়গাগুলো থেকে কিন্তু এই এক্সারসাইজটা ক্রমাগত সরিয়ে দিচ্ছে। ফলে মানে এই জায়গায় একটা সিউডো এক্সারসাইজ হচ্ছে। লোকে বলছে যে মানুষ ভোট দিচ্ছে, মানুষ বুঝে নিয়ে ভোট দিচ্ছে যে কোথায় ভোটটা দিলে তার কল্যাণে, তার উপকারে আসে। কিন্তু এটা আসলে যে চক্রটা কাজ করছে, সেই চক্রটার মধ্যে থেকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাকে, রাষ্ট্র ক্ষমতাকে, রাজনৈতিক দল কর্পোরেট পুঁজির সাহায্য নিয়ে অসুস্থ বিজনেস এনভায়রনমেন্টকে ব্যবহার করছে। এবং ব্যবহার করার মধ্যে থেকে জনকল্যাণের পরিবর্তে একেবারেই জনমানসে, শুধু জনমানসে নয়, মানে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছে। পলিটিক্যাল ক্যাম্পেইনটাকে কিন্তু এই জায়গাতেই আনাটা আমাদের কাছে একমাত্র অপশন। আমি আর যারা এখানে উপস্থিত রয়েছেন তারা কথা বলতে চাইলে তারা কাইন্ডলি পার্টিসিপেট করবেন। একটা জিনিস আমি বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে একটা জিনিস এখানে লক্ষণীয় যে এই যে যারা যারা টাকা দিয়েছেন তাদের মধ্যে কিন্তু কোনো মিডিয়া হাউসের হচ্ছে যে নাম আমরা দেখছি না। কারণ এটা ঘটনা, মিডিয়া হাউসকে ওই টাকা যারা পেয়েছেন তারা কতটা কি দিয়েছেন, যেটা আমরা আলোচনা করছিলাম এর আগে। উনি বলছিলেন যে এই টাকাগুলো যে পার্টিরা পেয়েছে তারা কিভাবে খরচ করেছে এটাও কিন্তু জনগণের সামনে আসা দরকার। তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে তারা মিডিয়া হাউস গুলোকে কতগুলো করে টাকা দিয়েছে শুধুমাত্র তাদের ফেভারে এই খবর করার জন্য বিশেষভাবে। এবং এখনো দেখতে পাচ্ছি আমরা এত কিছু ঘটনার পরেও মেন যেগুলো হচ্ছে যে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, যেগুলো মেন বেশি মানুষ যেগুলো দেখে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত এটার থেকে হচ্ছে যে এখন ওই কেজরিওয়ালের কতদিন কি হলো আর এই সব নিয়ে কিন্তু বেশি এখন খবর দেখতে পাবেন আপনারা সবাই। তো সুতরাং এইটাও আমাদের সত্যি সামনে আসা দরকার যে রাজনৈতিক দলগুলো যে টাকাগুলো বিভিন্ন কর্পোরেটের কাছ থেকে পেয়েছে সেই টাকাগুলো তারা কিভাবে কোথায় কি খরচ করেছে নিশ্চয়ই তাদের কাছে হিসেব তো রাখেই। হিসেব ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি চলে না যেমন। এটাও কিন্তু আসা উচিত, এটা ঘটনা। এটাই আমার বক্তব্য আর কি।
আর এখানে মানে এই আলোচনায় আমাদের আলোচনাটা আজকের আলোচনা শুধু নয়, গত কয়েকদিনের আলোচনাটার মধ্যে যেটা খুব ডমিনেট করছে, হঠাৎ যেন কারোর মাঝে মাঝে খেয়াল হচ্ছে তখন শুধু পলিটিক্যাল পার্টির কথা বলছে। এখানে তো একদম সরাসরিভাবে এক মানে ভারতবর্ষের যে ব্যতিক্রমী রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এবং তার সাধারণ সম্পাদকের অবস্থান রাজ্যসভায়, তার বক্তব্য কি ছিল এবং সুপ্রিম কোর্টের আজকে এই সারা দেশ জুড়ে যে তথ্যটা এসছে সেটা নির্দিষ্টভাবে একটা রাজনৈতিক দল এবং এনজিওর কথা আছে এখানে এরিয়ার তাদের ইনিশিয়েটিভ, তাদের যে লড়াই, একটা পলিটিক্যাল পার্টির যে লড়াই যখন শুধুমাত্র পার্লামেন্টারি স্ট্রাকচারের মধ্যে দাঁড়িয়ে নয়, একটা রাজনৈতিক দল সম্পূর্ণভাবে জুডিশিয়ারি সিস্টেমের কাছে পর্যন্ত বারে বারে তার পলিটিক্যাল কনভিকশন এবং রাজনৈতিক সততা, শুধু আমরা যে কজন এখানে আছি সে কজন মানুষ নয়, এই কথাটাকে জোরের সাথে সমস্ত মানুষের কাছে নিয়ে যাওয়া যে একটা ভারতবর্ষের ব্যতিক্রমী রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল এই জায়গায় দাঁড়িয়ে থেকে এবং আপনারা আমাদের এটাও খেয়াল রাখতে হবে, সবসময় বলা হচ্ছে যে বলার চেষ্টা করা হয় যে স্টেট পাওয়ারে থাকলে তা করতে পারে, খেয়ালে রাখতে হবে সেই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে যেরকম 34 বছরের একটা শাসনকাল জানে, আমরা ত্রিপুরাতেও টানা 25 বছরের শাসনকাল জানি, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে আজকে এই দুটো রাজ্যে বামফ্রন্ট সিপিআইএম এর নেতৃত্বে বামফ্রন্ট বা একসাথে থেকে বামফ্রন্ট শাসনের দায়িত্বে নেই, কিন্তু কেরালায় তো রয়েছে। যে সময়কালে এই এই দুর্নীতি, কর্পোরেট টাকাকে ব্যবহার করে রাজনৈতিক দল এই দুর্নীতি করেছে, সেই সময় তো কেরালায় আমাদের সিপিআইএম এবং বামফ্রন্টের শরিক দল মিলে সরকার চালাচ্ছে, কই সেখানে তো আজকে এই প্রশ্নটা ওঠেনি। ফলে আমরা এই আলোচনাটা যখনই করব তখন এই আলোচনার যেমন টেকনিক্যাল একটা পার্ট আছে, ফান্ড ম্যানেজমেন্ট মানে এই যেটাকে আমরা বলছি বিজনেস ফান্ড ম্যানেজমেন্ট, এর বিষয়গুলো যেরকম নিশ্চয়ই আমাদের ভালো করে জানতে বুঝতে হবে, কিন্তু এটাকে অনেক বেশি সহজভাবে মানুষের কাছে নিয়ে আসতে হবে, যেটা একেবারেই পলিটিক্যাল ইকোনমির জায়গা থেকে এবং সহজ সরলভাবে তুলে বলে দেওয়া যে একটা ব্যতিক্রমী রাজনৈতিক দল। এবং আমরা এখানে আমাদের রাজ্যে এখানে খুব সঠিকভাবে প্রয়োগবাবু একটা কথা তুললেন, যে যে গণমাধ্যমগুলোর বক্তব্য, গণমাধ্যমগুলোর যে এডিটোরিয়াল পলিসি, সেখানে গণমাধ্যমগুলোর এডিটোরিয়াল পলিসি নির্ধারণের প্রশ্নে আমরা তো যদি গত 2 সপ্তাহ দেখি, তাহলে গত 2 সপ্তাহ এই আলোচনা কোথায়, কতটুকু আলোচনা হচ্ছে গণমাধ্যমে? তার কারণ হচ্ছে সেই গণমাধ্যমগুলো তাদের চলবার প্রশ্ন কিন্তু এই সমস্ত ফান্ড সাপোর্ট হয়তোবা পাচ্ছে, আমরা জানি না, হয়তোবা পাচ্ছে, সুতরাং সেই জায়গাগুলো আসা উচিত। ফলে এটা আমাদের কোথাও সংখ্যায় অল্প, কিন্তু কোথাও এটা একটা দায় থাকছে আমাদের, নিছক আলোচনা নয়, নিছক কিছু মত বিনিময় নয়, এটা অনেক বেশি রাস্তায় গিয়ে কথা বলবার একটা দায় থাকছে, সহজ সরল ভাবে এই রাজনীতিটাকে সামনে নিয়ে এসে কথা বলার দায় থাকছে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট তার যে ব্যতিক্রমী রাজনীতি, তার সাথে ভারতবর্ষে বর্তমান যে রাজনৈতিক দল আমাদের রাজ্যের শাসক এবং তথাকথিত মেকি বিরোধী দল, এদের প্রত্যেককে পলিটিক্যালি এক্সপোজ করবার যে তথ্য আমাদের সামনে এই সুপ্রিম কোর্ট এক্সারসাইজ থেকে উঠে এসছে, এটাকে এই আমাদের যে সামনে লোকসভা নির্বাচন রয়েছে এবং লম্বা লড়াই রয়েছে, সেখানে উপযুক্তভাবে নিয়ে এসে লড়াই করার প্রমিসটাই বোধহয় আজকের আমাদের এই ছোট্ট যে আলোচনা চক্র তার মূল বক্তব্য হওয়া উচিত আর কি। আর কেউ যদি বলেন? হ্যাঁ, হ্যাঁ স্যার আপনি বলুন স্যার। স্যার আপনার বোধহয় এটা মিউট করা আছে, একটু যদি আনমিউট করে দেন। স্যার এটা একটু আনমিউট করতে হবে, অনির্বাণ কোনোভাবে হেল্প করতে পারবি? আনমিউট করতে হবে। আমি ওই অলোক বাবুর কথাটার একটা দুটো লাইনে একটা জবাব দিই। পিএম কেয়ার ফান্ডের ক্ষেত্রে অবভিয়াসলি মানে কি আইন কিন্তু লাইন বাই লাইন কয়েকটা কালো লেখা না, এটা আইনের এভলিউশন, আইনের ইন্টেনশন, অনেক কিছু দেখতে হয়। এখন কোন জাজ কিভাবে দেখবেন এটা বড় কঠিন। বারবার হাইকোর্ট অফ দিল্লি হাইকোর্টে মামলাটা গেছে, যেটা বলা হয়েছে যে এটা একটা সেকশন 12 এর চ্যারিটেবল ট্রাস্ট, এর ঠিকানা
প্রাইম মিনিস্টার অফিসের 2-3 জন IAS এর ট্রাস্টি, এটা তাহলে একটা প্রাইভেট ট্রাস্ট। কিন্তু প্রাইম মিনিস্টার নামটা ইউজ করেও প্রাইভেট ট্রাস্ট হওয়া যায়, যদি হয় তাহলে প্রাইম মিনিস্টার লিমিটেড বলে একটা কোম্পানিও কি খোলা যায়? এই জায়গাটায় ভাবার দরকার ছিল, কিন্তু যে কোনো ভাবেতেই কোর্ট অফ লয়ে এটা কিন্তু মান্যতা পায়নি। মান্যতা পেয়েছে এটা প্রাইভেট ট্রাস্টে বছরে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিট জমা দেওয়াতে হয়, সেটাই যথেষ্ট। অর্থাৎ PM কেয়ার ফান্ডের নামে সরকারি কর্মচারীদের টাকা দিতে বলা হবে, কর্পোরেটের কাছ থেকে টাকা চাওয়া হবে, কিন্তু এটা সরকারি ব্যাপার নয়, এই একটা জিনিস বলা হয়েছে। আরেকটা, প্রবীর বাবু বা অলোক বাবু যে দুটো কথা বললেন যে আমাদের এরপরের দাবি হওয়া উচিত, আমিও এটা মনে করি, শুধুমাত্র কে পেয়েছে কেন দিয়েছে তে না, পেয়ে কে এটা দিয়ে কি করেছে এইটা জানাটাও জরুরি, কারণ এটার মধ্যেও গণতন্ত্রের বিপদ ঘনিয়ে আছে। কারণ এই টাকাটা দিয়ে পাবলিক কি ইনফ্লুয়েন্স, গণতন্ত্রের যে ব্যবস্থায় যে সংসদ বা বিধানসভা সেগুলোকে বদলে দিয়ে রাজনৈতিক ক্ষমতা দখল, সব ধরনেরই অপব্যবহারের সুযোগ থাকছে। এই দুটো অ্যাঙ্গেল নিয়ে আসাটাও খুব জরুরি, আমি মনে করি। এটা যারা বলেছেন তাদের ধন্যবাদ। আচ্ছা, আমি বলতে পারি? আচ্ছা, আমি দিলীপ সেনগুপ্ত বলছি। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তো 1600 কোটি টাকা পেয়েছে আর কি বন্ড থেকে, এবং এখন যখন আলোচনা হচ্ছে, গতকাল ABP আনন্দিত আলোচনা হয়েছে, এবং আজকে ওদের মুখপাত্র কুণাল ঘোষ বক্তব্য রাখছেন যে বিজেপি আইন করেছে, আমরা টাকা পেয়েছি। ঠিক আছে, আমাদের মধ্যে এর মধ্যে কোনো বেআইনি ব্যাপার নেই। এখন সুপ্রিম কোর্ট এই আইনটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে, কিন্তু যতদিন আইনটা ছিল সেই আইনের মধ্যে দাঁড়িয়ে আমি টাকাটা পেয়েছি, আমার কি অন্যায় আছে আর কি, এই কথাটা তারা বলতে চাইছে। এক, আর দ্বিতীয় হচ্ছে যে বোফোর্স কেলেঙ্কারির ব্যাপারে আমরা যেরকম ভাবে সোচ্চার ছিলাম আর কি, যেভাবে পথে ঘাটে মিছিল মিটিং করে আমরা এর বিরুদ্ধে লড়াই করেছিলাম আর কি, বোফোর্স কেলেঙ্কারির বিরুদ্ধে আর কি, সেটা জনমানুষের প্রবলভাবে সাড়া পড়েছিল। এখন আমি দেখি আর কি, এই মানে বাজার হাট বা চায়ের দোকানে এই বন্ডের ব্যাপারে যে এত বড় একটা রায় হলো আর কি, রাম মন্দিরের পরে এত বড় একটা রায় হলো, সে বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে সেরকম আলোচনা নেই আর কি। এটা কিভাবে করা যাবে আর কি? সাধারণ মানুষের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না আর কি। আমি একটা মিনিট বলি, তারপরে দেবাশিস বাবু বলবেন। আমি যেটা বলছি এইটার মধ্যে না, সত্যি বলছি, বিপদের জায়গাটা হলো মিডিয়া। বোফোর্স কেলেঙ্কারির সময় মিডিয়া তেরে ফুড়ে নেমেছিল, মিডিয়াই বলেছিল বোফোর্স সবকা পয়সা কাহা গিয়া। তারপরে রাজীব গান্ধী সরকার একটা ডিফেমেশন আইন আনে, এই ডিফেমেশন আইনের বিরুদ্ধে সমস্ত প্রেস একসাথে কালো ব্যাচ পরে ধর্ণা দিয়েছিল। অর্থাৎ প্রেসের যে ভূমিকাটা ছিল, সেই ভূমিকাটাকে অনেক ভাবেতে নষ্ট করা হয়েছে। এই প্রেসের ভূমিকা এত নক্কারজনক হয়েছে, এবং তার পিছনে ইকোনমিক পাওয়ার আছে। সুপ্রিম কোর্টের একটা রায়, কোন রায়টা হয়েছিল বলেছিল যে ইকোনমিক পাওয়ারটা যদি বাড়তে থাকে, এমন একটা সময় আসবে যে পার্টি ইন পাওয়ারকে আর হাঁটানোই যাবে না, কারণ ইকোনমিক পাওয়ার দিয়ে ও সবকিছুকে পরিচালনা করবে। এই দিন আসছে, কিন্তু আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করব, এর বেশি তো কিছু বলার নেই। কারণ ইকোনমিক পাওয়ার অর্থাৎ কি হতে পারে, একটা মিডিয়া যদি ভুলভাল বলে, আমি আমার পছন্দের কোম্পানিকে বলবো বিজ্ঞাপন বন্ধ করে দাও। আমি আমার পছন্দের মিডিয়ায় অনেক বেশি রাজনৈতিক বিজ্ঞাপন দেবো, কারণ আমার কাছে কর্পোরেটের অনেক টাকা। আমি দরকার পড়লে কর্পোরেটকে দিয়ে মিডিয়া হাউসকেই কিনে নেব অনেক টাকা ইনভেস্ট করে। সব রকম আক্রমণ মিডিয়ার উপর চলছে, যাতে মিডিয়াতে ভয়েস না উঠে আসে, এবং সোশ্যাল মিডিয়াতেও যারা ছোটখাটো ভয়েস তুলছে তাদের বিরুদ্ধেও ED CBI লেগে যাচ্ছে।
ওইগুলো বের করতে বলবো আচ্ছা, ওই আরেকটা থেকে প্যাক আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, বলবো বাসুদেব বাবু বলতে চাইছেন, একটু মিউট হয়ে আছে স্যার, ওই স্পিকার ফোনটা আপনার মিউট হয়ে আছে, এই আনমিউট করতে হবে। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি মানে প্রফেসর সরকারকে বলছি, আমি বলবো ভাবছিলাম, আপনি অনেক কিছু বলেছেন, ন্যাচারালি আমি আর সেখানে যাচ্ছি না। আমি শুধু একটা কথা বলবো আপনার ওই কথা জোর ধরে, যে আপনি বলেছেন এখানে সবাইকে অবহিত করতে হবে। আমি একটু স্পেশালি বলতে চাইছি, আমাদের এইসব কাজ বুথ কেন্দ্রিক হয়ে থাকে। বুথে বুথে এইটাকে নিয়ে যেতে গেলে আমাদের উপযুক্ত সেই রকম স্তরের নেতৃত্ব, যারা এটা সহজে মানুষের কাছে বলতে পারবেন, তার যদি পার্টির থেকে সমস্ত বুথে এটা প্রচার করার ব্যবস্থা হয়, মিটিং করে করে, ভালো হয়। আর যে কথাগুলি প্রফেসর সত্যজিৎ ধর বলেছেন এবং প্রফেসর সরকার যে তার সঙ্গে বলেছেন, 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার বাংলায় প্যামফ্লেট করে সেইগুলো বুথ ভিত্তিক প্রচার হওয়া খুব দরকার। সাধারণ মানুষ এত কিছু বুঝবে না। আমাদের খুব সরলভাবে বলতে হবে যে, কথাটা আমি ব্যবহার করতে চাইছি না, কিন্তু না করেও উপায় নেই, যে জনসাধারণের টাকা চুরি করা হয়েছে। এই কথাটা আমাদেরকে স্পষ্টভাবে সাধারণ মানুষকে বোঝাতে হবে, তাদের তাদের স্তরে পৌঁছে গিয়ে। আমরা এখানে যতই আলোচনা করি না কেন, আমরা ভোটারদের, আমরা মানে যারা এখানে মিটিং করছি সেই স্তরের মানুষেরা, সারা পশ্চিমবঙ্গের ভোটারদের 5% নয়। সুতরাং আমাদের দরকার হবে যে বাকি 95% ভোটার আমাদের দলের হতে পারেন, অন্য করে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, কিন্তু এইসবের মাধ্যমে যদি তাদের কাছে তাদের ভাষায় বোঝানো যায়, তাহলে তারা অবশ্যই বুঝবেন। তারা নিরক্ষর হতে পারেন, কিন্তু তারা অনেকেই বা অধিকাংশই যথেষ্ট পরিমাণে শিক্ষিত। আমি শিক্ষিত কথাটাই ব্যবহার করছি, লেখাপড়া না জানতে পারেন কিন্তু শিক্ষিত। সেই জন্য বুথ স্তরে নিয়ে যাওয়া দরকার। আর 2 নম্বর হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো যাতে আর না ঘটে সেই জন্য তো একটাই পদ্ধতি, সেই পদ্ধতি তো শুরু হয়ে গেছে। সেই পদ্ধতির মাধ্যমে তাদের যদি উত্তরটা দেওয়া যায়, এরা প্রথমে যা বললাম তার সঙ্গে জড়িত, অর্থাৎ সংখ্যার জড়িত, তাদেরকে সরিয়ে না দিতে পারলে আমরা যতই আলোচনা করি, যতই রিসার্চ পেপার লিখি না কেন, খুব বেশি কিছু এগোবে না। আমার এইটুকু বক্তব্য। আজকে আলোচনা চক্রের যারা ব্যবস্থা করেছেন তাদের আমি ধন্যবাদ দিচ্ছি, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ দিচ্ছি। আর প্রফেসর সত্যজিৎ ধর, উনি বলবো, আমিও তো সারা জীবন শিক্ষক ছিলাম, উনি ক্লাস নেওয়ার মতন উনি কথাগুলো বলেছেন, তার ফলে আমরা অমনোযোগী বা দুর্বল ছাত্ররাও খানিকটা বুঝতে পেরেছি, বেশ খানিকটা বুঝতে পেরেছি। তাকে ধন্যবাদ। সবাইকে নমস্কার। ধন্যবাদ স্যার। এখানে আর কেউ? ধন্যবাদ। আপনি আমাদের ইউনিভার্সিটিতে উপাচার্য ছিলেন, আমি কল্যাণীতেই আছি। এখানে যারা রয়েছেন উপস্থিত, আর কেউ কিছু বলবেন? না হলে সুনীলদা আমরা সাম আপ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় করা উচিত। আমার মনে হয় এবার আলোচনাটাকে কনক্লুড করা, মানে স্যার যে কথাটা বললেন সেটাই কিন্তু আজকের আলোচনার মূল কথা আর কি। কারণ আমরা এখানে কিন্তু শুধুমাত্র একটা একাডেমিক এক্সারসাইজ বা চর্চার জন্য কিন্তু আমরা এই কয়েকজন মানুষ এই আলোচনাটা নিজেদের মধ্যে শেয়ার করছি না।
আমরা এই আলোচনাটা নিজেদের মধ্যে করবার চেষ্টা করছি, তার অবজেক্টিভ কিন্তু একদম একটাই, যেটা স্যার বললেন। কিন্তু এখন যে সময়কালের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে স্যারের কথার পরিপ্রেক্ষিতে বলছি, সেটা হচ্ছে যে স্যার একেবারে সাংগঠনিক জায়গা থেকে বুথ কমিটিগুলোর কথা বলেছেন, সেগুলোকে সক্রিয়, সেই জায়গায় সক্রিয়ভাবে কথা নিয়ে যাওয়া, এবং লিফলেট, যেটা আমরা আমাদের ছোট বেলায় সময়কালে ছাত্র রাজনীতির সময়কালের কথা স্মরণ করতে পারি, স্যাররা তো আরো বেশি পারবেন, যে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দেওয়া, বস্তি অঞ্চলে গিয়ে লিফলেট দেওয়া, সেখান থেকে অবহিত করা, মানে বোফোর্সের সময়কালটাকে মাথায় রেখে যদি আজকে তাকে রেখে আলোচনা করি, কিন্তু হ্যাঁ, ওটা নিশ্চয়ই করতে হবে, এবং এই আলোচনাটাকে কত সহজভাবে লেখার আকারে আনা যেতে পারে। কিন্তু সেটা প্রিন্ট মিডিয়া তো নিশ্চয়ই করব, কিন্তু তার সাথে সাথে আরো বেশি জোর দিতে হবে। এটা ঠিক যে ইলেকট্রনিক মিডিয়া এই কথা সারা দেশ জুড়ে কখনো বলবে না। এটা ঠিক যে প্রিন্ট মিডিয়া এই কথা, যে কথা আমরা আলোচনা করছি, যে সুরে আমরা আলোচনা করছি, এই কথা কখনো বলবে না। কিন্তু যার উপর এখনো, হ্যাঁ নিশ্চয়ই, তাকেও মাঝে মাঝে ভয় দেখানো হয়, শাসন করা হয়, তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ার জায়গাটায় কিন্তু সেই যে অ্যাবসলিউট কন্ট্রোল, সেই জায়গাটা এখনো নেই। ফলে আমাদের অনেক বেশি করে জোরের সাথে সহজভাবে কন্টেন্ট তৈরি করতে হবে, এবং সেই কন্টেন্ট গুলোকে ইন্টেন্সিভ ভাবে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছড়াতে হবে। এই আজকের যে আলোচনাটাও যেরকম, এটা অনেকটাই প্রাসঙ্গিকতা হারিয়ে যায় সোশ্যাল মিডিয়ার কনটেক্সটে যখন আমরা আলোচনা করব। যখন আমরা দীর্ঘক্ষণ ধরে যে কোনো আমরা প্রত্যেকেই যখনই দেখি একটা দীর্ঘক্ষণের কোনো আলোচনা হচ্ছে, সেখানে সাথে সাথে আমাদের ভিউয়ার কল করে যায়, ফলে খুব অল্প করে, খুব মূল কথাটা কি, এবং সেটা ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করা, মানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা। ফলে আজকের এই আলোচনা থেকে স্যার যেভাবে বললেন, সেই অনুসারে সমস্ত অংশে মানুষের কাছে, নিম্ন আয়ের মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, সমস্ত অংশে মানুষের কাছে, রাজনৈতিক মত পথ এই সমস্ত বাইরে বেরিয়ে মানুষের কাছে এই সত্যটা তুলে ধরা। দুটো তিনটে কথা, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট হচ্ছে ভারতবর্ষের একটি ব্যতিক্রমী রাজনৈতিক দল, যারা কোর্টে গিয়ে মামলা করেছিল। এটা একদম জোরের সাথে বারে বারে বলা। এই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট হচ্ছে একটা ব্যতিক্রমী রাজনৈতিক দল, যে দল কখনো এই সমস্ত বন্ডকে কেন্দ্র করে তার আয় বাড়ানোর প্রশ্নই হয়নি। এই কথাটাকে জোরের সাথে বলা, যে এই ব্যতিক্রমী রাজনৈতিক দল বা বামপন্থী রাজনৈতিক দলের তাদের যে দল চলবার জন্য যে অর্থ, সেটা একেবারেই জোরের সাথে বলা ঠিকই। কৌটো যেটাকে বিকৃত করে বলা হচ্ছে, হ্যাঁ একেবারেই ঠিক, যে কৌটো নিয়ে লোকের কাছ থেকে পয়সা জোগাড় করা, অটো স্ট্যান্ড হতে পারে, টোটো স্ট্যান্ড হতে পারে, লোকের বাড়ি হতে পারে, এই কথাটার মধ্যে কোনো সংকোচ নেই। এই কথাটা জোরের সাথে বলা, যে হ্যাঁ এটা একটা ব্যতিক্রমী রাজনৈতিক মতাদর্শগত দলীয় চর্চা, যে চর্চায় মানুষের কাছে সরাসরি হাত পেতে পয়সা নেওয়া হয়, মানুষ রিফিউজ করলে ধন্যবাদ জানিয়ে চলে যাওয়া হয়, আবার মানুষের কাছে ঘুরে গিয়ে পয়সা চান। সেই টাকা এবং এই দলের সাথে যুক্ত মানুষজনের যে ডোনেশন, এই দলের সাথে যুক্ত মানুষজনের যে লেভি, সেটাই হচ্ছে এই দল পরিচালনা করবার সম্পদ, কোনো কর্পোরেট পুঁজিকে ভিত্তি করে নয়। এই কথাটাকে জোরের সাথে, এই পলিটিক্যাল আইডেন্টিটি, এই পলিটিক্যাল পিউরিটেন্ট অবস্থা, এটা আজকের দিনে দাঁড়িয়ে খুব জোরের সাথে সোশ্যাল মিডিয়া এগুলোকে রিফ্লেক্ট করা দরকার। এবং পাশাপাশি যে কথাগুলো বেরিয়ে এসছে গতকালকে কোর্টের পর থেকে যা বেরিয়ে এসছে, সেগুলো অর্থাৎ ইন্টেন্সিভলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা উচিত, ছোট আকারের কন্টেন্ট তৈরি করা উচিত, ভিউয়ার বাড়ানো উচিত, এবং অর্গানাইজড ওয়েতে ভিউয়ার বাড়ানোর জন্য যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, যেগুলো সাধারণভাবে দক্ষিণপন্থী রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী মানুষজন যেসব পদ্ধতি অনুসরণ করে, যে তারা তাদের ভিউয়ার কাউন্ট বাড়ানোর জন্য যেরকম কনসার্টেড এফোর্ট দেয়, পরিকল্পনা করে যে এফোর্ট দেয়, সেই এফোর্ট গুলো কিন্তু মানে যে রাজনৈতিক অবস্থান থেকে সততার প্রশ্নে দাঁড়িয়ে আজকে এই চর্চা হচ্ছে, তাদের তরফ থেকে আরো দৃঢ়ভাবে করবার যথেষ্ট সুযোগ রয়েছে। যারা সবাই উপস্থিত ছিলেন, এবং সব থেকে আগে সংগঠকদেরকে ধন্যবাদ জানানো, যে তারা এই অল্প সময়ের মধ্যে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে আলোচনা একটা সুযোগ করে দেওয়ার জন্য,
এবং আমাকে ব্যক্তিগতভাবে আলোচনায় থাকবার সুযোগ করে দেওয়ার জন্য। আর সত্যিটা আমাদের দীর্ঘ পুরনো দাদা, মানে ব্যক্তিগত দীর্ঘ পুরনো সম্পর্ক। তো আমি দাদা তুমি বলেছো, এবং তার জন্য আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট এনলাইটেড হয়েছি। এবং যারা এখানে উপস্থিত থেকে এই আলোচনায় যে সীমিত সংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের উপস্থিতির মধ্যে থেকেই এই আলোচনাটা ক্রমাগতভাবে সমৃদ্ধ হবে এবং আরো বড় অংশের মানুষের কাছে গিয়ে পৌঁছবে। এই বলে সবার কাছ থেকে অনুমতি নিয়ে, যারা প্রবীণ মানুষজন রয়েছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আজকের এই আলোচনা কাজটাকে আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। একটা কথা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। আগে বললেন না আপনি, এতক্ষণ আমি বলছেন কেন? একটাই শুধু, আমি এটা আমার এখান থেকে আনমিউট করা যাচ্ছিল না, আমি হঠাৎ করা গেল, আমি তাই জন্য একটাই প্রশ্ন, যে যা আলোচনা হলো সেইখান থেকে আমাদের কি এইরকম একটা দাবিও রাখা দরকার যে 69 সালে যখন বলা হয়েছে, মানে এই যে পলিটিক্যাল পার্টিকে কর্পোরেট বা বাইরে থেকে ডোনেট করা যাবে কিনা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেইটা হওয়া দরকার। এবং এই কথাটা জোরের সঙ্গে আমরা এই সমস্ত ডিসক্লোজার সবকিছুতে আমরা বলবো, এই একটা দাবিকে পাশাপাশি নিয়ে আসতে পারি কিনা। এই দাবিটা যথেষ্ট সঙ্গত, কিন্তু এই দাবিটা করতে গেলে আরেকটা দাবি তুলতে হবে যে ভোট প্রচারের অর্থ সরকারি ভাবে আসবে, না হলে প্রশ্ন উঠবে কে দেবে, কর্পোরেট না দিলে ব্যক্তি দেবে, ব্যাপারটা তো একই থাকবে। সুতরাং মানে পলিটিক্যাল ফান্ডিং নিয়ে ভাবার যথেষ্ট স্কোপ আছে। এই পলিটিক্যাল ফান্ডিং এর সামগ্রিক আলোচনায় কর্পোরেট ফান্ডিং বন্ধ করার দাবিটা আসতেই পারে, কিন্তু পলিটিক্যাল ফান্ডিং এর দাবিটা তার অনেকগুলো বিষয় আছে, অনেক পার্সপেক্টিভ আছে, সামগ্রিকভাবে ভেবে একটা সঠিক দাবি করার সুযোগ আছে। সিপিআইএম তো পান না, সিপিআইএম তো চালায় পলিটিক্যাল পার্টি, তাই না? সুতরাং মানে পলিটিক্যাল ফান্ডিং এর মনে হয় কিছু কিছু সময় আমরা দাবি করেছি যে এটা সরকারি ভাবে দেওয়া হোক। এই আপনার কথাটা সঙ্গত, এটা নিয়ে সামগ্রিক ভাবনা চিন্তার অবকাশ আছে। ধন্যবাদ দারুবাবু বললেন। আমি ওই আবারও আরেকবার করে সবার কাছে অনুমতি নিয়ে আজকের এই আলোচনা সভাকে এখানে শেষ বলছি। ধন্যবাদ। এই ধন্যবাদ যারা শুনলেন, যারা বললেন, যিনি পরিচালনা করলেন, সকলকেই আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার পরবর্তীকালে এই ধরনের আলোচনা সভার আয়োজন করব যখনই সুযোগ পাবো। ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ যে আমার এই সাধারণ কথা শোনার জন্য বেশ কিছু লোক জড়ো হয়েছিলেন। সবাইকে ধন্যবাদ এবং আয়োজকদেরও ধন্যবাদ। তাহলে আমরা এখানেই শেষ করছি আজকে।